আমি হোয়াটসঅ্যাপটা খুলি, খুলে আমার কাছে একটা মেসেজ আসে ওর ফোন থেকে, যে রনু, তুমি কোথায়? আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, একটা মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে আছে, তুমি জানো, সাইকেলটা সামনে রেখে হঠাৎ করে কোথা থেকে একটা লরি এলো। লরি এসে এমন মারলো, সাইকেলের হ্যান্ডেলটা পুরো পেটের ভিতর থেকে ঢুকে না, নাড়ি টাড়ি বেরিয়ে পুরো চলে গেল, পুরো মাথার খুলিটা খুলে চলে গেল। একজনের ডেড বডি ঢুকছে, আর একজনের ডেড বডি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমার হঠাৎ করে মানে মনে হলো যে দুজন দাঁড়িয়ে আছে, আলোটা যখন পড়লো না, দুটো মানুষ কেউ কোথাও নেই। আজকের এই ঘটনাটি যেমনই মর্মান্তিক, পাশাপাশি ততটাই ভয়ানক। এবং সত্যি কথা বলতে, আজকের এই ঘটনাটি প্রথম শোনার পর আমি নিজেও অনেকটাই শকড হয়ে গিয়েছিলাম। আজকে আমাদের সাথে ছিল প্রেমের সাথে আমার যোগাযোগ হয়েছিল ইনস্টাগ্রামে। তো যাই হোক, আজকের ঘটনাটা শুরু করতে আর বেশি দেরি করব না, কারণ আজকের ঘটনাটা বেশ একটু বড়ই হতে চলেছে। আর হ্যাঁ, যাবার আগে প্রতিবারের মতো এবারেও অবশ্যই জানাতে চাইবো যে যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসছেন তারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের টেরর এফএম পরিবারের একজন সদস্য হয়ে পড়ুন। আর আপনারাও আপনাদের ঘটনা অন কল শেয়ার করতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক ও ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে দেওয়া হলো। আপনি শুনছেন টেরর এফএম, আমি অর্পণ আছি আপনাদের সাথে। শুরু করার আগে আর একটাই কথা বলতে চাইবো, ইউজ হেডফোন ফর বেস্ট এক্সপিরিয়েন্সেস। তো আর দেরি কেন, আসুন শুরু করা যাক আজকের এই মারাত্মক ও ভয়ঙ্কর পডকাস্ট। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যালো। হ্যাঁ প্রেম, আমার তোমার সাথে কিছুদিন আগে ইনস্টাগ্রামে কথা হয়েছিল, তো কেমন আছো এখন? ভালো আছি। আচ্ছা, তো তোমার সাথে লাস্ট আমার যবে কথা হয়েছিল সেই সময় তুমি বলছিলে যে তোমার জীবনে কিছু ঘটনা আছে, যেটা আমি যতটুকু তোমার মুখ থেকে শুনলাম, আমি যতটা ইঙ্গিত পেলাম সেটা হচ্ছে খুবই প্যাথেটিক আর খুবই ভয়ানক একটা কিছুর ইঙ্গিত আমি পেয়েছিলাম যেদিনকে তোমার সাথে লাস্ট কথা হয়েছিল। তো আমি আজকে বিস্তারিতভাবে জানতে চাইবো ঘটনাটা কি ছিল। হ্যাঁ, তার আগে জিজ্ঞেস করি, তুমি কেমন আছো বলো? আমার তো চলে যাচ্ছে। হ্যাঁ, অর্পণ, তোমাকে আমি এর আগে সংক্ষেপে বলেছিলাম। হ্যাঁ, ঘটনাটা সংক্ষেপে কিছুটা জানতে পেরেছিলাম তোমার। প্যাথেটিক বললে প্যাথেটিক, বা আমার খারাপ মানে প্যাথেটিক বললে যাই বলবে সেটাই। ব্যাপারটা হচ্ছে, ছোটবেলা থেকেই আমি হস্টেলে মানুষ। আচ্ছা। হস্টেল লাইফ থেকে সাথে খুব ভালো, মানে আমাদের হস্টেলে, আমি বয়েজ হস্টেল, গার্লস হস্টেল আলাদা ছিল, বাট স্কুলটা যখন হতো সেটা কোয়েট স্কুল। দেন ওখান থেকে, মানে আমি ক্লাস 2 থেকে হস্টেলে মানুষ। দেন ওখান থেকে কিছু হস্টেলের বন্ধু বান্ধব হয়ে যায় না, যারা এখনো পর্যন্ত আছে আমার লাইফে, কিছু জন আছে। তার মধ্যে একজন ছিল যার সাথে আমার মানে ক্লাস 2 থেকে 9 পর্যন্ত বন্ধুত্ব ছিল। দেন আমি হস্টেল ছেড়ে দিই, 9-এ উঠে হস্টেল ছেড়ে দিই, যেন 9 থেকে স্কুল চেঞ্জ করা যায়। চেঞ্জ করি, বাড়িতে আসি। আসার পর আমার বন্ধুত্ব ওখানে স্টপ, কারণ সেই সময় ফোন ছিল না। আমি যখনকার কথা বলছি, তার কারণ আমি মাধ্যমিক দিই 2013-তে। তো সেই সময় তখন আমার কাছে অ্যাটলিস্ট ফোন ছিল না, আমার বাড়িতেও ছিল না মেবি, আচ্ছা। আমি জানি, কারণ আমি ফোন পেয়েছি, আমি এইচএস দেওয়ার পর ফোন পেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে, ততদিনে বন্ধুত্ব আস্তরণে ধুলো পড়তে থাকে, কোনো কনভারসেশন থাকে না, কোনো কন্ট্যাক্ট থাকে না আমাদের মধ্যে। দেন আফটার এইচএস আমরা হচ্ছে সেম কলেজে ভর্তি হই, তাও মানে কোইন্সিডেন্টলি দেখা হয়। আমি সুরেন্দ্রনাথে ভর্তি হই বেঙ্গলি অনার্স নিয়ে, দেন ও সুরেন্দ্রনাথে ভর্তি হয় বেঙ্গলি অনার্স নিয়ে। ওখানে গিয়ে হঠাৎ আমাদের দেখা হয়, দেখা হওয়ার পর মানে একটু দ্বিধাবোধ নিয়ে আমরা কথা বলা শুরু করি, যে তুই কি ওটা? ও হ্যাঁ। দেন এরকম বলার পর আমাদের আবার নতুন করে কথা বলা শুরু হয়, মানে আমাদের প্রায় 8-9 বছরের বন্ধুত্ব।
দেন ওখান থেকে আস্তে আস্তে কনভার্ট হতে 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 যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমি রিয়েলাইজ করলাম যে মেবি আমি ওকে পছন্দ করি। এটা মেবি এখন বলছি, তার কারণ বন্ধুত্বটা ছিল তো তো তখন মনে ভয় লাগতো যে বন্ধুত্ব যদি ভেঙে যায়, যদি খারাপ ভাবে একটা। একটা রিজেকশনের ভয় থাকে। হ্যাঁ হ্যাঁ, মফস্বলের ছেলে আমি, সেখান থেকে কলকাতার কলেজে পড়তে যাওয়া, দেন ও কলকাতার মেয়ে। তো এইরকম নানা চিন্তা ভাবনা ছিল থাকার পর বন্ধুদের বলে করে দেন পরে আমি ও পজিটিভ সায়েন্সটা যে ও পছন্দ করে, তখন গিয়ে আলটিমেটলি আমি ওর কাছে প্রস্তাবটা রাখি যে আমার মনে হয় দেখ এরকম এরকম তোর প্রতি আমার কিছু ফিলিংস আছে। দেন ও বলে ঠিক আছে আমি তোকে পরে জানি বলে। আমার মনে আছে আমি ওকে সোমবার দিন বলেছিলাম, আর বুধবার দিন ঠিক সন্ধ্যে 6:15 নাগাদ আমার কাছে একটা কল আসছে মানে আননোন নাম্বার থেকে কল এসে ও এক্সপোজ করেছে, হ্যাঁ চলো আমি রাজি, বাট আগে বাড়িতে বলতে হবে, তুই যদি তোর বাড়িতে বলিস তবেই আমি এগোবো। Then আচ্ছা। তখন হচ্ছে থেকে সেকেন্ড ইয়ারে সবে উঠেছি, এবার আমি কি করে বাড়িতে বলবো কিছুই জানি না। তো এসে আমার মামিকে বলি, আমি বাড়িতে বলে বাড়ি থেকে ঠিক আছে চলো, কারণ বাড়িতে জানতো খুব ভালো বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড, ফিমেল বেস্ট ফ্রেন্ড, তো সেই হিসেবে জানতো। জেনে তারপর ওর বাড়িতে জানানো হলো। এরকম জানানোর পর মানে ততদিন সব ঠিকঠাক। দেন সেই ইয়ারেই ওদের মানে ওদের পুরোনো বাড়ি এখানে না, পুরোনো বাড়ি হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে এখানে ওরা চলে এসছে অনেকদিন। তার মধ্যে ওর দাদা, ও হচ্ছে বাড়ির মেজো মেয়ে, মানে ওরা দুই ভাই এক বোন। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে ঘটনার শুরু 2017 বলা যেতেই পারে, মানে ওদের বাড়ির দিক থেকে ঘটনা যদি বলি। 2017-তে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্টে ওর দাদা মারা যায় 2017-তে। আচ্ছা। তো খুব বাজে অবস্থা, সেইভাবে আমাদের মধ্যে কমিউনিকেশন অনেকটা কমে যায়। তারপরে আবার কিছুদিন পরে নর্মাল হতে থাকে। 2018-তে গ্রাজুয়েশন কমপ্লিট হয়। গ্রাজুয়েশন কমপ্লিটের সাথে সাথে ও কাজের চেষ্টা করে, আমি মাস্টার্স করার জন্য আমি মানে আমার নিজের পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য আমি নিজে ব্যস্ত হয়ে পড়ি। আর ও করবে না বলে, যেহেতু দাদা আর্নিং মেম্বার ছিল, এবার নিজের একটা কাজের চেষ্টা করে। তার মধ্যে কি হয়, 2018-র মিডিলে ওর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়। ভাই প্রচন্ড ভালো রাইডার, মানে প্রচন্ড ভালো বলতে ও বাইক রাইড করে, খুবই ভালো লেভেলের বাইক রাইড করে। তো সেখানে গিয়ে চা খেতে গিয়ে মেবি কোনো কারণে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে ওর ভাই কিছুদিন পর মারা যায়। মারা যায় 2018-তে, মানে 17-তে দাদা মারা যায়, 2018-তে ভাই মারা যায়। এবার বাড়িতে 3জন মেম্বার, বাবা মা ও। তার মধ্যে বাবা মায়ের অবস্থা বুঝতে পারছো, পরপর 2 বছরে 2টো ছেলে হারিয়েছে। ওদের মেন্টাল কন্ডিশন, ইভেন ফিজিক্যাল কন্ডিশন কি হতে পারে। এখানে গিয়ে বাবা মায়ের অবস্থা প্রচন্ড খারাপ। আর আমি তোমাকে আগেই বলেছি আমি থিয়েটার করি, পাশাপাশি তোমার টিভি সিরিয়ালে অভিনয় করি। তো সেই সব তোমার মাস্টার্স ভর্তি হব না বলি, কারণ আমার সেই সময় শুটিং এর চাপ ছিল, আমি জয়পুর চলে গেছিলাম। পরের বছর এসে আমি মাস্টার্সে ভর্তি হবো, আমি একটা বছর গ্যাপ নিয়ে পরের বছর ভর্তি হবো বলে আমি কিছু ওয়ার্কশপ জয়েন করি। ওয়ার্কশপ জয়েন করার পর আমি একটা কাজ পাই, আমি জয়পুর চলে যাই। জয়পুর থেকে আমার যে সময় ফেরার কথা, এটা আমি তোমাকে বলছি 2019-এর একদম এন্ড অফ দ্য টাইম, মানে 2019-এর এন্ড অফ দ্য টাইম চলছে, মানে 2019 থেকে 20 হবে, ওই নভেম্বর ডিসেম্বর টাইমটা। তো
জয়পুর চলে যাই। জয়পুরের কাজের ক্ষেত্রে আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে। ব্যাড হ্যাবিটটা এরকম যে আমি যখন কাজে থাকি আমি কারোর সাথে কোনো কনভারসেশন করি না। মানে আমার ফোন যে আছে সেটা আমি ভুলে যাই। আমি এইরকম একটা মানুষ। আমি কারোর সাথে কোনো কনভারসেশন রাখি না। যেন আমার বাড়ির লোকের সাথেও রাখি না। আমার মানে প্রজেকশনের নাম্বার দেওয়া আছে যে দরকার পড়লে তোমরা এখানে ফোন করতে পারো। এবার সেই সময় জানতেই যে শুটিং তোমার মিড নাইট চলছে, হোল নাইট চলছে, পরপর 3 দিন 4 দিন নাইট চলছে, এরকম হতো। সেইভাবে কথা বলতে পারতাম না। যেটুকু কথা বলার প্রায় 3 মাস পরে আমি ফিরি। 3 মাস মানে তোমার হচ্ছে জানুয়ারি, মানে 2020 জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি তোমার ভ্যালেন্টাইন্স উইক সব পেরিয়ে যায়। পেরিয়ে যাওয়ার পর আমি ফিরি। আচ্ছা। ফেরার সময় আমি ওকে মানে হ্যাঁ ওটা ফিরে আসি। ফিরে আবার 3 দিন পরে আমি ব্যাক করি, আবার জয়পুর ব্যাক করি। সেই 3 দিন পরে ব্যাক করে আমি ফিরি মার্চে, হোলির পর। আমার মনে আছে এখনো। হোলিতে ফিরিনি বলে আমার সাথে প্রচন্ড পরিমাণে একটা ঝামেলা হয় যে এরকম তুই থেকে যা, কাজ কাজ এরকম করতে। তারপর আমি বললাম ঠিক আছে চলো আমি হোলির পর আমি ফিরে আসছি বলে আমি হোলির পর ফিরি। তোমার ওই 19 তারিখ নাগাদ ফিরি আমি। ফেরার সময় আমি জাস্ট ওকে ফোন করে বলেছিলাম দেখ আমি বাড়ি ফিরছি, আমি তোর সাথে দেখা করবো আগে শিয়ালদাতে, দেখা করে দেন আমি বাড়ি যাবো। ও বললো যে ঠিক আছে চলো দেখা করবো। বলে পরের দিন সকালবেলা নাগাদ ও আমাকে ফোন করেছে। ফোন করে বলছে শোন না আজকে না আমি দেখা করতে পারবো না, কারণ বাবার সাথে আমি বসিরহাটে একটা দিদির বাড়িতে যাবো। মেবি ওর কাজিন সিস্টার ফিস্টার এরকম কিছু একটা হবে। তো আমি বললাম, ঠিক আছে চল বলে তারপরে মানে রেগে আমি ফোনটা কেটে দিয়েছি। তো আবার আচ্ছা। ঘুরিয়ে কল করেছে, আমি যা যাবি যখন যা। মানে হয় না যে আমি এতদিন পরে যাচ্ছি দেখা করব, সেখানে ও দিদির বাড়ি যাওয়াটাই important। এরকম যে হুম। বাচ্চা বেলাকার প্রেমে যে মানে এখন যে ম্যাচুরিটি লেভেলটা এসেছে তখন তো সেই লেভেলটা আমার আসেনি না। তো বলে এরকম একটা ব্যাপার হলো। হওয়ার পর ওর সাথে প্রচন্ড ঝামেলা হয়। ঝামেলা হতে যে লাস্টে আমি বললাম ঠিক আছে চল তুই যাচ্ছিস যা, আমিও আজকে ফিরছি, থাকবো হয়তো সেইভাবে টাইম দিতে পারবো না। তো কালকে তুই ফিরে আয়, কালকে আমি একেবারে সকাল সকাল বেরোবো, বের হয়ে তোর তো meet করবো কিংবা তোর বাড়িতে যাবো। আমি কোনোদিন তোর বাড়িতে যাইনি, যখন বাড়ি যেতে বলছে বাবা মা আমি বাড়িতে যাবো। তো ইভেন ওর দাদা ভাই যখন মারা যায় আমি হসপিটাল গেছি, সবকিছু করেছি, বাট ওদের বাড়িতে আমি কোনোদিন যাইনি, কোনোদিন যাইনি। কারণ আমার একটা ধারণা ছিল যে যাবো যখন পরে যাবো। আমি ব্যাকআপ সিস্টেম যেগুলো হয়তো তোমার খারাপ লাগবে যে দুটো ছেলে মারা গেছে তারপরে তুমি কেন যাওনি, বাট ব্যাকআপ সিস্টেম যেটুকু দরকার আমি আমার দিক থেকে সবটা করেছি। ইভেন স্টিল নাও এখনো করি, আমি এখনো করি। তো ব্যাপারটা হচ্ছে 19 তারিখ আমি ফিরলাম। 19 তারিখ ফিরে আমি আর ফোনে পাইনি ওকে। ফোনে লিটারেলি আমি ওকে ট্রাই করতে যাচ্ছি, করছি করছি করছি, আমি কোনো রকম ফোনে পাচ্ছি না। ফোন সুইচ অফ। আর সেই সময় না অনেকটা রাতে ফিরে আমার মনে হয়নি যে হোয়াটসঅ্যাপ খুলবো, ফেসবুক খুলবো ততটা। মানে এখন যে সময় সারাক্ষণ হোয়াটসঅ্যাপ ইনস্টাতে অ্যাক্টিভ থাকি তখন অতটাও থাকতাম না, কারণ অত প্রয়োজন পড়তো না। পড়াশোনা সেই সময় নেই, কাজ থেকে এসছি, মানে এখন কাজেরও কোনো প্রেশার নেই, তো হোয়াটসঅ্যাপে চেক, আর ও দিদির বাড়িতে গেছে সেই হিসেবে চেকও করিনি। হঠাৎ আমার কাছে ফোন আসে তোমার 12:05-10 এরকম হবে, আমি এক্সাক্ট টাইমটা এখন মনে করতে পারছি না। আমার কাছে ফোন আসে আমাদের ম্যাম, মোহনা ম্যাম বলে একটা ম্যাম ছিল, যে আমাকে সাইকো বলে ডাকতো। আমি বলছি তার কারণটা, কারণ পশ্চিমবাংলাতে একটা সিরিয়াল হতো তখন সম্পর্ক বলে, সেখানে আমি সাইকোর একটা ক্যারেক্টার করতাম, সেই জন্য আমাকে সাইকো বলে ডাকতো। আচ্ছা। আমাকে ফোন করে বলছে কিরে ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কোথায়? আজকে বাড়ি ফিরেছে। পম্পার খবর জানিস? মানে ওকে ওখানে ডাকতো পম্পা, মানে ম্যাম ডাকতো পম্পা, একটা ওর নাম পম্পা না। তো আমি বললাম হ্যাঁ দিদির বাড়ি গেছে, যেরকম ভাবে নর্মালি হ্যাঁ জানি দিদির বাড়ি গেছে এই সেই এরকম একটা ব্যাপার। তো কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে আমি না রাখছি বলে রেখে দিয়েছি। ঠিক আছে চলো রেখে দিয়েছি। তখনও পর্যন্ত কিছু মনে হয়নি যে ফোন হাতিয়ে করি, টায়ার্ড। আবার কিছুক্ষণ পর ফোন করেছি। ফোন করে বলে তোর বাড়ির লোককে একটু দেখো ফোনটা।
একটু দরকার আছে আমার, তোদের বাড়িতে যাবো। এত রাতে? বললো হ্যাঁ দে না। বলে আমি মাকে ফোনটা দিলাম। মায়ের সঙ্গে কি কথা হয়েছে, আমি সত্যি কথা বলছি অর্পণ, আমি কিছুই জানি না কি কথা হয়েছে। আমার মার সাথে সাথে আমার মাসির বাড়ি আমার বাড়ি থেকে 2 মিনিট দূরে, ছোট মাসির বাড়ি। তো আমার ছোট মাসিকে ফোন করলো, ছোট মাসিকে ফোন করতে আমার ছোট মাসি মেশো চলে এলো। আমার ছোট মাসির কোনো ছেলে নেই, আমি বাড়ির একমাত্র ছেলে। তো মানে মামার বাড়ির দিক থেকে আমি একমাত্র ছেলে। ছোট মাসিরা যখন চলে এলো আমি একটু অবাক হলাম, কি 12:30 একটার দিকে এত রাতে কি জন্য। বলে আমি প্রশ্ন করিনি, আমি নর্মালি বাড়িতে খুব কম কথা বলি। মেশো এসে জিজ্ঞেস করলো, বাবু আজকে আমি তোর কাছে থাকবো। এবং একটু অস্বস্তি বোধ লাগছিল যে এতদিন পরে ফিরলাম, নিজের মতো থাকবো তা নয়। ঠিক আছে চলো। তা 1:20 নাগাদ আবার ফোন আসে আমার কাছে ম্যামের। ফোন করে বলছেন, সত্যি তুই কিছু জানিস না? আমি না, সত্যি আমি কিছু জানি না। তখন আমাকে বলছি যে এরকম এরকম হয়েছে, পম্পার নেই। জাস্ট যখন বলেছে যে পম্পার নেই, এটা 2020-তে, ঠিক আছে? মানে সেকেন্ড অফ টাইম না আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাকে যে আমি কি ফিল করেছি। উম, মানে যে মানুষটার সাথে আমার সকালে কথা হলো সে নেই, এই আর কি মারছো নাকি? তো এরকম বলে তোলে একটু বলছে না ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হয়েছে। তো তখন কোথাও গিয়ে না আমার একটা খটকা লেগেছিল যে অ্যাক্সিডেন্ট, মানে অলরেডি 2জন অ্যাক্সিডেন্টে মারা গেছে ওদের বাড়িতে। তো তারপরেও আমি আপনি কারোর নাম্বার দিতে পারবেন, আমি যার জন্য ওদের বাড়িতে যেতে পারবো। পুরো নর্মাল, বিশ্বাস করো অর্পণ আমি একটু কাঁদিনি। মানে পাশের বাড়ির লোক মারা গেলে যে অনুশোচনা হয় সেটাও আমার তখন, আমার মধ্যে কোনো ফিলিংস কাজ করছিল না। নর্মালি আমি বললাম যে ঠিক আছে আপনার কাছে যদি কারোর নাম্বার থাকে আপনি নাম্বারটা আমাকে দিন, আমি কন্ট্যাক্ট করে ওর বাড়িতে যেতে পারবো, এরকম কারণ না। তো অর্ঘ বলে একটা বন্ধু ছিল যে আমাকেও চেনে, আমার থেকে ছোট, ওর বন্ধু। তাকে ফোন করি, না তাকে ফার্স্ট আমি একটু ফেসবুকে খুঁজে তাকে মেসেজ করি। তখন আমি ফেসবুক আবার অন করে মেসেজ করি। দেন ততক্ষণে ম্যাম নাম্বারটা দেয়, আবার ফোন করি, অত রাতে ফোন করে যে অর্ঘ তুই আমাকে নিয়ে যেতে পারবি? বললো আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো। পুরো নর্মাল, ও নর্মালি আমার সাথে কথা বললো, আমি ওর সাথে নর্মালি কথা বললাম। একদম সকালবেলা আমি উঠে চলে গেছি। আমার বাড়ির লোক কেউ কিচ্ছু জানে না আমি কখন বেরিয়েছি, কিচ্ছু জানে না। আমাদের এই দিক থেকে ফার্স্ট ট্রেন হচ্ছে 3:40। আমাকে অর্ক বলেছিল যে দাদা তুমি শ্যামনগর স্টেশনে 5টা থেকে 6টার মধ্যে চলে এসো, আমি তোমাকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আমি 3:40 ট্রেন ধরে শিয়ালদাতে সব ট্রেন ধরে শ্যামনগর ঢুকে যাই। তোমার 5:30টার মধ্যে শ্যামনগর ঢুকে যাই। 5:30 থেকে বসে থাকতে 7টা 8টা 9টার পর থেকে আমি অর্ঘকে ফোন করতে থাকি। আমি ভাবলাম ঠিক আছে চলো ছেলেটা এত রাত পর্যন্ত ডিস্টার্ব করেছি, হয়তো জেগে আছে। বাট 10টা যখন ক্রস করে গেল অর্ঘ আমার ফোন বললো না। তখন কোথাও গিয়ে একটু ডাউট ফিল হচ্ছিল যে আমার সাথে হয়তো মজা করা হচ্ছে, সবাই মজা করছে যে এইভাবে দেখা করবে, হয় না অনেক সময় বলে যে ভাই তোর জন্য খাচ্ছে না, এই করছে না, তোর জন্য মরতে যাচ্ছে তুই। যেটা হয় প্রেমে। হ্যাঁ, তো আমি এটাই ভেবেছিলাম নর্মালি। ভেবে তারপরে আমার কি মনে হচ্ছে জানি না, আমি শুধু মানে ওর কাছে শুধু অ্যাড্রেসটা জিজ্ঞেস করেছিলাম, সেটাও আমার মনে নেই কারণ ওভার ফোন কথা হয়েছিল। সেই সময় কি কথা বলেছি আমি নিজেও ঠিকঠাক জানি না। তো আমি অটো স্ট্যান্ডের দিকে যেতে মানে কি বলবো, ভাগ্য সাথ দেয় না আবার সাথ দেয়, এরকম একটা কথা। রেলের লোক আসে, রেলের লোক হয় না, রেল থেকে মানে কেউ পড়ে গেলে যদি কেউ সুইসাইড না করে, পড়ে গেলে না একটা ক্লেম হয়, দেখবে তার কাছে যদি তোমার টিকিট থাকে, বৈধ টিকিট থাকলে একটা ক্লেম হয়। আর রেল থেকে লোক দেয় ইনকোয়ারির জন্য। তো এসে ওর নাম করে অটো স্ট্যান্ডে জিজ্ঞেস করছি যে ওদের বাড়ি যাবো, কালকে যেন মারা গেছে। আমি ওনার পিছনে গিয়ে অটোতে বসলাম, ওনার পাশেই বসেছি, কোনো জিজ্ঞেস করিনি, কিচ্ছু করিনি। মানে বাধ্য ছেলের মতো উনি যে বাড়িতে গেছে সেই বাড়িতে উনি ঢুকলো, আমি ঢুকেছি, ঢুকে দেখছি খাটের উপরে ওর মা শুয়ে আছে, প্রচুর লোক বাড়িতে।
আমাকে দেখে ওর মা আমার সাথে এর আগে ওর মা অনেকবার দেখা হয়েছে, ওর বাবার কোনোদিন দেখা হয়নি। তো ওর মা উঠে এসে জড়িয়ে ধরে, মানে মায়ের ওঠার মতো ক্ষমতা নেই শরীরে, but আমাকে দেখে মুড়ি মুড়ি করে এসে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না। আর আমি মানুষটা, আমি কি বলবো, মানে ইমোশনাল লেস বলতে পারো, পাথর বলতে পারো, মানে আমার চোখ থেকে একটা জলও বেরোয়নি। আমি চুপচাপ গিয়ে দাঁড়িয়ে বসে সান্ত্বনা দিয়ে দেন। ওর বাবা এলো, বাবা আসতে, মানে আমি শুধু অবাক যে একটা বাবা কি করে এতটা স্ট্রং হতে পারে, কি করে। তার 2 বছরে 2টো ছেলে চলে গেছে, মেয়ে বাবার সাথে দিদির বাড়িতে যাচ্ছিল, বেলঘড়িয়া স্টেশনে পড়ে গেছে। দমদমে নেমেছে বাবা, কারণ দমদম থেকে ট্রেন চেঞ্জ করবে, ওরা বসিরহাট যাওয়ার ট্রেন ধরবে। দমদমে গিয়ে মেয়ে লেডিসে উঠেছে, বাবা জেন্টসে উঠেছে। দমদমে গিয়ে দেখছে মেয়ে নামেনি, সবাই বলছে যে এইরকম কালারের ড্রেস পরা একটা মেয়ে পড়ে গেছে। বাবা ওখান থেকে আবার ট্রেন ধরে বেলঘড়িয়া আসে, বেলঘড়িয়া এসে ডেড বডি আইডেন্টিফাই করে বাবা বাড়িতে আসে। ওখান থেকে আবার শ্যামনগর চলে আসে, শ্যামনগর চলে এসে দেখছে বাড়িতে এসে মাকে বলেছে পম্পা আর নেই, মানে ওদের ডাক নাম যেহেতু পম্পা আর নেই বলতে। মা এই সময় নাকি, এটা আমার শোনা গল্প, যে মায়ের কোনো রিয়াকশন ছিল না। মা ওয়াশরুমে ঢুকে যায়, ওয়াশরুমে ঢুকে গিয়ে 3-4 ঘন্টা পরে মা ওয়াশরুম থেকে বেরোয়, শাওয়ার চালিয়ে কনস্ট্যান্ট বসেই ছিল। দেন 3-4 ঘন্টা পরে উনি ওয়াশরুম থেকে বেরোয়। আমি বাড়ি যাই, ওদের বাড়িতে যাওয়া, মানে এটা আমি তোমাকে ঘটনাটা বললাম, ওদের বাড়ি যেই সময় যাই, মানে তার জাস্ট আগে 4টে বছরের মধ্যে পুরো সন্তান হারা হয়ে যান। তার মধ্যে কি হয়, আমি হোয়াটসঅ্যাপটা খুলে আমার কাছে একটা মেসেজ আসে ওর ফোন থেকে, একটা ভয়েস মেসেজ। আমার ডাক নাম রনো। তো ও লিখেছে যে, মানে ভয়েসে বলেছে, রনো তুমি কোথায়, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। ফার্স্ট টাইম ও আমাকে তুমি বলেছে, ফার্স্ট টাইম লাইফ, ফার্স্ট অ্যান্ড লাস্ট। এর আগে কোনোদিন আমি না ওকে তুমি বলেছি, না ও আমাকে তুমি বলেছে। তো সরি, হ্যাঁ আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি ব্যাপারটা নিয়ে। তারপর ওখান থেকে আমার আর্জি করতে হয়, আর্জি পরে পোস্টমর্টম হয়। ওখান থেকে বডি নিয়ে ওদের শ্যামনগর নিয়ে আসা হয়, বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে আমি আর যাইনি, আমি ওখান থেকে ডিরেক্ট বাড়িতে চলে আসি। তার মধ্যে আমার বাড়ির লোক যায়, বাড়ির লোক গিয়ে আমাকে নিয়ে চলে আসে। এবার 3 দিনে যে কাজটা হয়, মানে জানো যে কোনো অ্যাক্সিডেন্টালি ডেথ হলে 3 দিনে কাজ হয়। 3 দিনে কাজ যাইনি, আমি কোনো রকম কোনো কন্ট্যাক্ট ওদের সাথে করিনি, শুধু বাবার নাম্বারটা নিয়ে চলে এসেছি। 3 দিন পরে আমি আবার ওদের বাড়িতে যাই। বাড়িতে গিয়ে, মানে ওদের বাড়িতে কিছু লোকজন ছিল, ওর মাসির ছেলে, তখন ছেলে বৌমা সবাই ছিল। আমি যাই, গিয়ে সেই দিন আমি ফার্স্টে নিজের হাতে রান্না করি, রান্না করে ওর ছবির সামনে কেটে দেওয়া হয়। আর আমি সেদিন ওর ঘরেই ছিলাম সেই দিন, মানে সারা রাত আমি ওদের বাড়িতেই ছিলাম, ওর ঘরেই ছিলাম। আর আমি নর্মালি ঘুমিয়ে গেছি। মানে একটা মানুষ, আমি নিজে এখন ভাবি যে আমাকে দেখে হয়তো কেউ বলবে না যে এর এত বছরের প্রেম মানে সে হারিয়ে ফেলেছে, তারপর এত নর্মাল। আমি ওদের বাড়িতে গিয়ে পুরো নর্মালি বিহেভিয়ার করে করে আমি পরের দিন যখন ফিরছি, আমি মাসের রেশন টেশন সমস্ত কিছু তুলে দিয়ে এসে, মানে চাল ডাল আলু সয়াবিন ডাল আলু সমস্তটা বাড়ি থেকেও মা কিছু টাকা দেয়, আমার কিছু ছিল সেগুলো দিয়ে এসে, বাবার কাছে কিছু টাকা দিয়ে এসে আমি যখন পরের দিন ফিরছি, ওদের ধানকল মোড় বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা না ওদের বাড়ি থেকে যখন যেতে হয়,
মানে দুটো জায়গা আছে, একটা বেশ সেই জায়গাটা আমার মনে নেই, আর একটা ওই ধান খুলমুড়ি এরকম। তো কম গেছি ওই জন্য অতটা মনে নেই। ওই জায়গাটা না মানে আজীব একটা জায়গা, মানে রাস্তা মেন রোড, অথচ পাশে জঙ্গল। এদিকে তোমার সেই কলকাতার দিকে দেখবে কিছু ঠাকুর ফেলে রাখে, মানে কাঠমাক সে গেছে, গায়ে কাদা নেই, কিছু নেই, মানে কেমন একটা অদ্ভুত টাইপসের দেখতে, সেগুলো এক সাইডে পড়ে আছে। আর তারপরে কিছুটা হেঁটে যাওয়ার পর মানে জঙ্গল বললে মানে মারাত্মক লেভেলের জঙ্গল। তোমার যারা হচ্ছে তোমার একটু ভীতু টাইপস, তারা কিন্তু দিনের বেলা যেতেও ভয় পাবে ওই রাস্তাটা। আচ্ছা। তোমাকে এর আগে যখন তোমার সাথে আমার কথা হয়েছে, আমি তোমাকে বলেছি যে আমি আগাগোড়াই প্রচন্ড ডান পিঠে। আমাকে যদি হচ্ছে সারা রাত কেউ বলে ঘুরে বেড়াতে, আমি ঘুরে বেড়াতে পারি। শ্মশানে গিয়ে, শ্মশান তো অবভিয়াসলি শান্তির জায়গা, তো আমি শ্মশানেও বসে থাকবো, আমার কোনো মানে এগুলো সব আমি পড়ি, এরকম পড়ি, ভালো লাগে। আর আমার একটা খুব মানে বাজে জিনিস, সেটা হচ্ছে আমার স্টেশন আর মেন রোডের মাঝখানে বাড়ি, তো যদি কেউ ট্রেন থেকে পড়ে যায় চলে যাব দেখতে, বেঁচে থাকবে অবভিয়াসলি চেষ্টা করি আমরা তাকে নিয়ে হসপিটালে যাওয়ার, কিংবা অ্যাক্সিডেন্ট হলে তাকে দেখতে চলে যাই। এইগুলো মানে আমার একটু মানে কৌতূহল আছে যে কিভাবে কি হলো না হলো, কিংবা আমার চেনা যদি কেউ হয়ে যায়। এই জিনিসটা আমার ছোট থেকে আছে। আর ছোট থেকে আরো একটা জিনিস আছে, তুমি বললে বিশ্বাস করবে কিনা জানি না, কিছু জনের না একটা পাওয়ার থাকে, দেখবে একটা অন্যরকম পাওয়ার থাকে, সেটা হচ্ছে ওরা না মানে ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক দুটো দেখতে পায়, মানে একটা অবয়ব দেখতে পায়। তার তার না একটা এফেক্ট করে, মানে যে দেখতে পায় তার উপরে এফেক্ট করে, কোনো সময় ভালো এফেক্ট করে, বা বেশিরভাগ সময় হচ্ছে খারাপ এফেক্টটাই পড়ে তার উপর, যেটা আমার সাথে খুব বেশি হয়েছিল। সেটা এখন একদম পরে আবার বলবো। তো আমার না এই দেখার দৃষ্টিটা ছোটবেলা থেকেই আছে, যে আমি দেখতে পাই ইভেন মানে কোন একটা জায়গায় গেলে সেই জায়গাটা খারাপ কিছু আছে সেটা মানে বুঝতে পারি, একটা আলাদা স্মেল পাই, গা ছমছম করে ওঠে, বাট ভয় পাই না, বাট বুঝতে পারি যে এই জায়গাটা না, বা এই জায়গাটা ভালো না। তো ওদের ওই বাড়ি থেকে বেরিয়ে যখন আমি ওই রাস্তা দিয়ে হাঁটছি, তখন না মানে একটা খুব সুন্দর একটা পারফিউম মিস করতাম। অবভিয়াসলি এখন তুমি যদি প্রেম করো, গার্লফ্রেন্ডের পারফিউমের স্মেল তোমারও মনে থাকবে। তো হ্যাঁ, ওটা মানে একটা আইডেন্টিফিকেশন তৈরি হয়ে যায় একটা মানুষের। আইডেন্টিফিকেশন তৈরি হয় অবভিয়াসলি, তার গায়ের স্মেল থেকে শুরু করে তার চুলের স্মেল থেকে শুরু করে সবকিছু। তো হঠাৎ করে না মানে যাওয়ার পর মানে কিছু টাইম যাওয়ার পর আমার মনে হলো যে আমি সেম স্মেল পাচ্ছি, আর আমার মনে হচ্ছে আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার পেছন পেছনও আসছে। মানে আমার মনে হচ্ছে এটা, পিছন ফিরি সামনে ফিরি কোথাও কেউ নেই, হালকা একটু নার্ভাস লাগে, দেন আবার এগিয়ে যায়, আবার সাথে সাথে গন্ধটা যায় আমার স্মেলটাকে পেরে ওখান থেকে অটো ধরি, অটো ধরে স্টেশন থেকে ট্রেন, দেন শিয়ালদা থেকে ট্রেন ধরে আমার বাড়ি, সেখানে নামি, বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে নর্মালি এসে স্নান টান করে শুয়ে পড়ি। আর আমি আগাগোড়া বাড়িতে প্রচন্ড কম কথা বলি, আমি যদি বাড়িতে থাকি আমার বাড়ির লোক কেউ জানতে পারে না যে আমি বাড়িতে আছি, কিংবা আশেপাশের লোক কেউ জানতে পারে না। আমি আমার মতো এসে আমার ঘরে ঢুকে যাই, এটা আমার আগাগোড়া স্বভাব। তো এবার যেহেতু এইরকম একটা ব্যাপার ঘটেছে, বাড়ির লোকও আমাকে ডিস্টার্ব করতো না। ওই এসে আমি ওই যে স্নান টান করে দরজা বন্ধ করলাম, আমার মা, আমার বন্ধু বান্ধব, আমার রিলেটিভ, আমার পাড়ার লোক সবাই এটা বলেন যে আমি টানা 24 ঘন্টা পর দরজা খুলেছি। মা দরজা ধাক্কে করে, মানে আমার ঘরের সামনের জানালাটা এখনো ভাঙা, শুধুমাত্র আমার এরকম হাত পাতার জন্য ভাঙা। তো
দরজা ওরা ভাঙতে পারেনি, জানালা ভাঙা, দরজা ভাঙতে পারেনি। মানে এটা নর্মালি হয় না যে দরজা, একটা বাড়ির দরজা যদি অনেকজন মিলে এ করে যে কি করে ভাঙা যায় না। তুমি বলো, যদি আমার মেশো প্রচন্ড হেলদি, প্রচন্ড লম্বা একটা মানুষ, মানে যে সে দরজাতে হয়তো 3 থেকে 4 বার লাথি মারলে দরজা ভেঙে যাবে, মানে ছিটকানি ভেঙে দরজাটা খোলা যাবে। সেই মানুষগুলো মানে পাড়ার কিছু পারেনি, লাস্টে জানালা ভেঙেছে, জানালা ভেঙেও আমাকে বের করতে পারেনি। মানে জানালার কিছু অংশ ভেঙে এগুলো দেখতে যে আমি ঠিকঠাক আছি। মানে ঠিকঠাক সবাই আছি। একটু ভয় পেয়ে গেছিল সেই সময়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক আছে কি আমি বিছানার উপর বসে আছি। এটা এটা কিন্তু আমি সিরিয়াসলি আমি জানি না এই ঘটনাটা, কারণ এটা পরে আমাকে যেটা বলা হয়েছে আমি সেটা তোমাকে বলছি। যেটা আমাকে বলা হয়েছে এটা আমি সত্যিই জানি না, আমি সজ্ঞানে এর কোনো কিছু আমি বলতে পারবো না যে আমি এগুলো করেছি কি করিনি, কিংবা আমি এক্সট্রা বাড়িও বলবো না। তো তার পরের দিন মনে হয় মানে অনেক রিকোয়েস্ট করার পর আমি দরজা খুলে বেরোই। বের হয়ে কারোর সঙ্গে কোনো কথা বলি না, বের হয়ে কোথায় চলে যাই সেটাও জানি না। আমার বন্ধুরা, মানে আমাদের 12 জনের একটা গ্রুপ ছিল বললাম, তার কারণও আছে, আমি সেটা পরে ব্যাখ্যা করছি। তো বন্ধুরা জানে যে আমার মন খারাপ হলে আমি কোথায় যাই, অবভিয়াসলি বন্ধুরা এটা খুব ভালো জানবে। আর আমার মানে ভালো সময়ে আমি কোথায় যাই, আমার কিছু আলাদা আলাদা taste আছে। তো ওরা খুঁজে ঠিক সেই জায়গায় গিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে আমার বন্ধু ভাগ্য খুব ভালো ছিল গো, অর্পণ বিশ্বাস করে, এখন নেই বাট ভালো ছিল। তাদেরকে হারিয়ে ফেলেছি, সেটা আমার সব থেকে বড় আফসোস। দেন না, ওরা নিয়ে আসার পর এরকমও সিচুয়েশন গেছে, আমাদের বারুইপুর অন্তরা বলে একটা মেন্টাল হসপিটাল আছে, আমাকে সেখানে অ্যাডমিট রাখতে হয়েছে। মানে যে মানুষটা গার্লফ্রেন্ড মারা যাওয়ার পর আমি কাঁদিনি, আমি একটা দিনও কাঁদিনি, আমি এটুকু মনে আছে আমি একটা দিনও কাঁদিনি। বাট ওই 5টা দিন পরে আমার এসে কি হলো আমি জানি না, কি মানে কি আমি বলে বোঝাতে পারবো না যে আমি কেন এরকম করেছি, কি করেছি। তুমি যদি কোনোদিন সামনাসামনি তোমার সাথে আমার দেখা হয় তাহলে তুমি দেখতে পারবে আমার হাতে পায়ে মানে অসম্ভব কাটা দাগ আছে, হাতে পায়ে বুকে। মানে এরকম মা বলছে যে মানে আমাকে অ্যাডমিট করতে বাধ্য হয়েছে মানে কোনো কারণ ছাড়াই। দুপুরবেলা খেতে বসে কি করেছি, তোমার গ্লাস ভেঙে নিজের হাত পা বসে বসে কাটছি, নাকি আমার পুরো ফ্যামিলির সামনে আমার হাতে পায়ে এখনো প্রচুর কাটার দাগ আছে, হাতে পায়ে বুকে প্রচুর জায়গায় কাটার দাগ আছে। আমি এরকম করতে থাকতাম, মা থামিয়ে রেখে দিয়ে সবাই এসে ডাক্তার দেখিয়েছি বলো, আবার কিছুক্ষণ পর ব্লেড পেলে ব্লেড দিয়ে কাটতাম, মানে এরকম মানে নিজের উপর টর্চার করতে আরম্ভ করলাম। দেন বাড়ি থেকে যখন দেখলো যে কন্ডিশন ঠিকঠাক না, দেন কিছুদিন আমাকে বেঁধে রাখা হয়েছিল, তারপরে গিয়ে আমাকে অ্যাডমিট করা হয়। আস্তে আস্তে ওখান থেকে বাড়ি ফিরিয়ে আনা হয়, মেন্টাল কন্ডিশন ঠিকঠাক একটা জায়গায় আসে। না, এখনো পর্যন্ত কাউন্সিলিং চলে, এখনো পর্যন্ত চলে আমার কাউন্সিলিং, 4 বছর হয়ে গেল। আচ্ছা, তো তারপরে আমার জীবনের অলরেডি একটা বছর আমি ল্যাব করেছি পড়াশোনা থেকে, কারণ তোমার 18 বছর মানে 2018 আমার গ্রাজুয়েশন শেষ হয়। গ্রাজুয়েশন শেষ হওয়ার পর আমি 19-এ কোনো ভর্তি হই না, কুড়িতে গিয়ে আমি এমএ ভর্তি হই। মানে যখন এইরকম কন্ডিশন হওয়ার পর অনেকদিন পরে আমি অনেক পরে এমএ আমার মানে বাড়ি থেকে ফর্ম ফিল আপ করে যখন দেখলো একটু ঠিকঠাক এসে আমাকে জিজ্ঞেস করে পড়াশোনা করতে পারবে তুমি। অবশ্যই না। বুঝিয়ে করে দিতে হবে, আমার একটু রিকভার করা দরকার নিজে থেকে। যখন মানে কাউন্সিলিং চলছে করছে যে আমাকে বোঝানো হচ্ছে, তখন এমএ ভর্তি হই কলকাতা ইউনিভার্সিটিতে।
এই সময় হচ্ছে তোমার এমএ করতে আবার আমি বন্ধ করে দিই, কারণ আমার পক্ষে হচ্ছিল না, আমি পারছিলাম না, মানে কনসেন্ট্রেশনই আসছিল না, কোনো রকম মানে মনই বসতো না। পারছিলাম না। এবার তার মধ্যে কি হতো, আমি না ফিল করতে পারতাম যে আমি এবার যখন তারপর থেকে আমি কাঁদতে আরম্ভ করতাম, আমি কষ্ট হলে কাঁদতাম, প্রচন্ড পরিমাণে কাঁদতাম, কিন্তু কারোর সামনে আমি কোনোদিন কাঁদতে পারিনি। মানে মানসিক ভাবে ধীরে ধীরে উইক হচ্ছিল সেই সময়টা। হ্যাঁ, এরকম হচ্ছে আমি কেঁদে যাচ্ছি, পাগলের মতো কাঁদছি। এই সময় আমার কোনো বন্ধু ফোন করলো, আমি মানে সেকেন্ড অফ টাইমে আমি তার সাথে নর্মালি কথা বলছি, ফোন রাখলো, আবার কাঁদতে শুরু করলো। মানে সে বুঝতেই পারেনি যে অপর প্রান্তের মানুষটা এতক্ষণ ধরে কাঁদছিল। তো কোনো মানে কোনোভাবেই সে বুঝতে পারেনি। এর মধ্যে আমার ডাউন হয়েছে অ্যাক্টিং ক্যারিয়ার, থিয়েটার থেকে আমি ডিটাচ, টেলিভিশন থেকে ডিটাচ, পড়াশোনার দিক থেকে ডিটাচ, সমস্তটা থেকে আমি ডিটাচ হয়ে গেলাম। দেন তোমার হচ্ছে কিছুটা সময় এ করে, সেই সময় তোমার কোভিড এর টাইম, কোভিড টাইমে সমস্ত কিছু বন্ধ। এবার পড়াশোনা তো তোমার হচ্ছে সমস্তটাই বাড়ি থেকে হতো, অনলাইন। আমি ফার্স্ট সেমটা দিলাম, ফার্স্ট সেমে আমার রেজাল্ট খুব একটা ভালো হয়নি, যেখানে আমি টপ করা ছিল শরীর থেকে। আমরা 8 জন অনার্স নিয়ে বেরোই, সেই 8 জনের মধ্যে আমি 3 নম্বর ছিলাম। সেখানে গিয়ে আমার এম এর রেজাল্ট, মানে ফার্স্ট সেমের রেজাল্ট খুব বাজে। তো সেখানে গিয়ে আমি বললাম যে আমি পারছি না, আমি পারবো না, আমার পক্ষে পড়াশোনা করা সম্ভব না। বললো ঠিক আছে, বাড়িতে কোনো প্রেশার নেই। বললো ঠিক আছে, অনলাইন তো তুমি একটু চেষ্টা করলে দেখো, সেকেন্ড যদি দিতে পারো ভালো, না হলে দিতে হবে না, পরের বছর আবার ট্রাই করবে। এবার তোমার পরের বছর আমি আর রেগুলার এমএ করতে পারবো না, সেটা একটা ব্যাপার ছিল, কারণ 2 বছর পেরিয়ে গেলে এমএ করতে হতে পারবো না, এটা একটা ব্যাপার ছিল। আস্তে আস্তে কনসেন্ট্রেট করছি এইদিকে, আস্তে আস্তে আমি ফিল করতে পারছি যে আমার সাথে এমন কিছু ঘটছে যেটা ঠিকঠাক নয়। মানে ঠিকঠাক নয় বলতে সাধারণ মানুষের কাছে হয়তো ঠিকঠাক নয়, আমার কাছে সেটা প্রচন্ড পরিমাণে ঠিকঠাক। কারণ আমি দেখতে পাচ্ছি সেই মানুষটা আমার সাথে আছে, আমার কষ্ট হলে আমার কাছে এসে বসছে, আমার সাথে কথা বলছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এই হচ্ছে। তার মধ্যে ওর বাবা মা আমার বাড়িতে এলো, বাবা মা বাড়িতে এসে হঠাৎ দেখি না ওর মা বলছে আমার মাকে যে দিদি, বাবুকে একটু সাবধানে রাখবে, কারণ আমাদের তো যা হারানোর হারিয়েছি, আমাদের আর নতুন করে হারানোর কেউ নেই। তো ওকে যদি হারিয়েছি, আমরা আর হয়তো বেঁচে থাকার আমাদের কোনো মানে নেই। এবার আমি আমার বাড়ির একমাত্র ছেলে, আর কেউ নেই। তো আমার বাড়ির লোক একটু লিটারালি ভয় পেয়ে যায়, কারণ ওর মা বলে যে আমি লাস্ট একটা স্বপ্ন দেখেছি, মানে স্বপ্ন ঠিক বলবো না, আমি জেগেই আছি, ঠিক ভোর 5টা নাগাদ আমাকে এসে বলছে যে মা, আমি এই বাড়ি ছাড়লাম, আমি আমার বাড়ি গেলাম, আমি একজনকে প্রচন্ড জ্বালাবো, কিন্তু আবার তাকে আঁকড়ে রাখবো, প্রচন্ড জ্বালাবো আবার আঁকড়ে রাখবো। এইরকম বলে তারপর থেকে ওর মা না ফিল করতে পারে, না স্বপ্ন দেখে, ওর কোনো কিছু দেখে না। ওর মা তার আগে পর্যন্ত পার ডে ফিল করতো, ওর মা বাবা দুজনেই ফিল করতো। মানে বড়টা মারা গেছে, ভাই মারা গেছে, বাড়িতে একটা কিচ্ছু হয়নি, বাট ও মারা যাওয়ার পর ওর মানে আনসার্টেন না, ওর কাছে একটা ব্যাপার ছিল যে ফ্যামিলি, প্রত্যন্ত ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে, ফ্যামিলি ছাড়া কিচ্ছু বোঝে না। তো সেই জায়গাটা থেকে ও ছেড়ে যেতে পারেনি। আমি যখন ওর বাড়িতে গেলাম, ও সেই আমার সূত্র ধরে, মানে আমার পিছন ধরেও আমার বাড়িতে এলো। তার আগেও কোনোদিনও আমার বাড়িতে আসেনি, বেঁচে থাকতেও কোনোদিন আমার বাড়িতে আসে না, আমি ওর বাড়িতে কোনোদিন যাইনি, ও বেঁচে থাকতে পারি। দেন এরকম হতে হতে আমাদের মানে বন্ধু সার্কেলের মধ্যে আমরা কিছু মানে 4 জন বন্ধু ছিলাম, আমি, কুনাল, অনু আর তনু, আমরা বেরোতাম। আমাদের এখানে মেলা হতো, মেলার সময় বেরোতাম। তো কোভিড এর সময় তো সমস্তটাই বন্ধ ছিল,
আমরা বললাম যে ঠিক আছে চল বেরাবো। ওরাও মানে আমার কন্ডিশন খারাপ দেখে ওরা প্রচন্ড হেল্প করতো। এর মধ্যে অনু আমাকে ভালোবাসতো, সেটা আমি মানে অনু বেঁচে থাকাকালীন কোনোদিন আমি জানতে পারিনি যে অনু আমাকে ভালোবাসে। বেঁচে থাকাকালীন কোনোদিন জানতে পারিনি। তো এরকম হয় 12টা নাগাদ অনু আমাকে ফোন করে বলছে শোন না, আমরা একটু 2:30 নাগাদ বেরোবো। আমি বলি, এই লকডাউনের সময় কোথায় বেরোবি? তো বলছে দেখ একটু মানে আমাদের আরেকটা বন্ধুর বাড়ি আছে সপ্তাহ, বলছে ওর বাড়িতে যাবো, 4জন মিলে যাবো, চল লাল জামা পরে আসিস। মানে আমার বন্ধুদের এটা মানে যে রেটে আমাকে সুন্দর লাগে। তো এরকম আমরা ঠিক আছে পড়বো চল বলে এটা 12টার সময় উনি আমাকে ফোন করেছে। ফোন করে 12:20-30 পর্যন্ত ওর সাথে আমার কথা হয়েছে নর্মালি। দেন আমি বললাম, ঠিক আছে চলো বেরোবো যখন একটু তাড়াতাড়ি খেয়ে নি বলে খেতে বসেছি। সেই সময় আমাকে কুনাল ফোন করেছে। ফোন করে বলছি শুনেছিস? আমি কি? অনু মারা গেছে। আমি কি? হ্যাঁ অনু মারা গেছে। আমি খেতে বসেছি। বলছে তোর বাড়িতে যাচ্ছি আমি, টিচার মানে আমাদের যে টিচার তোর বাড়িতে যাচ্ছি, গিয়ে তোকে নিয়ে যাচ্ছি বলে ওকে মানে ওরা সবাই আমার বাড়িতে আসে। বাড়িতে এসে এবার অনুর সাথে জয়শ্রীর আবার খুব ভালো বন্ধুত্ব, মানে বেস্ট ফ্রেন্ড। জয়শ্রীকে ও ফোন করেছিল অনেকবার। জয়শ্রী সেই সময় ফোনটা ধরতে পারেনি। জয়শ্রী বলেছিল যে পরে মানে খাওয়া দাওয়া করে উঠে ফোন করছি। এবার জয়শ্রীর মনে একটা খুব এখনো থেকে গেল আক্ষেপ যে আমি যদি ফোনটা করতাম মেয়েটা হয়তো তখন মারা যেত না, মনের কথা বলতে পারতো। যে মেয়েটা 12:30 পর্যন্ত আমার সাথে কথা বলেছে, সেই মেয়েটা নাকি বাড়িতে জামা কাপড় কেচেছে, বাড়িতে জামা কাপড় কেচে ভাইকে টাকা দিয়েছে। টাকা দিয়ে মানে 12:50-55 বাজে টাকা দিয়েছে। টাকা দিয়ে বাবা বেরিয়েছে, ভাই বেরিয়েছে, আর আমার কাছে ফোন এসেছে ঠিক 1টা টাকা। ঠিক আছে, বাবা বাড়ি ফিরে এসে দেখছি মানে 5 মিনিটের মধ্যে বাবা বাড়ি ফিরে এসে দেখছে জামা কাপড় মেলেছে, নিচে নেই, উপরের দিকে উঠে গিয়ে দেখছে সিঁড়ি ঘরে মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। গলায় দড়ি দিয়ে ঝুলছে? হ্যাঁ, কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া। যে মেয়েটা 12:30টার সময় বললো যে ঘুরতে যাব, আমরা বেরোবো, সেই মেয়েটা 12:50 নাগাদ ভাইকে টাকা দিল। টাকা দিয়ে ভাইয়ের কিছু দরকার ছিল বলে ভাইকে টাকা দিল। বাবাকে বললো যে আমি জামা কাপড় কেচেছি, জামা কাপড়টা মেলে দিয়ে আসি, তুমি দোকান থেকে এটা কিনে নিয়ে আসো, একসঙ্গে ভাত খাবো। সেই মেয়েটা কি করে গলায় দড়ি দেয় আজও পর্যন্ত আমরা জানতে পারিনি। তখন আমি যাই, তখন ও ডেড বডি নিয়ে বেরিয়ে যাচ্ছে। জয়শ্রীর আক্ষেপ যে এরকম কেন হলো। অনুর কাজ হওয়ার কিছুদিন পরে আমরা সবাই মিলে আবার অনুর বাড়িতে যাই। অনুর মা ফোন করে, ফোন করতে যাই, ফোন করে অনুর মা একটা ডায়েরি বের করে। এই ডায়েরিতে অনেক কিছু লেখা। অনুর মা আমাকে বলছে, আচ্ছা রনু কোনোদিন বলেনি না ও তোমাকে ভালোবাসে? না কোনোদিন তো বলেনি। ইভেন আমাদের ফ্রেন্ড সার্কেলে কেউ জানতো না অনু আমাকে ভালোবাসে, কেউ না। এই শুরু হলো আমাদের মানে মরণের যে যাত্রা, যদি আমরা বলি সেটা। অনু মারা গেল, অনুর কাজ হয়ে গেল। অনুর কাজ হয়ে যাওয়ার পর অনুর বাড়িতে ফেরার পর প্রচন্ড কষ্ট হবে যে কাছের বন্ধু যার কাছে অ্যাটলিস্ট মানে কষ্ট হলে বলতে পারতাম যে ভাই শোন না কষ্ট হচ্ছে, সেও মারা গেল। তাহলে কাকে বলবো? আমার তো বলার মতো আর কেউই নেই। বলে না মানে আমার মধ্যে আস্তে আস্তে সুইসাইডিক্যাল থট গুলো মানে ভর করতে থাকলো। ফ্যানের দিকে তাকিয়ে থাকতাম, মনে হতো এখান থেকে গলায় দড়ি দিলে কি আমি মারা যাবো, না আমি যদি বেঁচে যাই। আবার মনে হতো যে বাইরে এইখান থেকে যদি আমি গলায় দড়ি দিই তাহলে বাড়ির লোক কেউ দেখতে পাবে না, পিছনে বাগানে যদি গলায় দড়ি দিই বাড়ির লোক জানতে পারবে না, তাহলে আমি মারা যেতে পারবো। এই চিন্তা ভাবনা শুরু হলো আমার মধ্যে। এই চিন্তা ভাবনা শুরু হওয়ার সাথে সাথে আমি মানে এদিকে তো আমার যে গার্লফ্রেন্ড তাকে আমি ফিল করতে পারছি, তার সাথে সাথে আমি যেন মানে ফিল করতে পারছি যে
আহ ওটা ওই প্রচন্ড কাঁদলে অনুর একটা ফিল করতে পারছি। ওটা চলে গেল। অনু মারা গেছে তোমার কার্তিক পুজোর দিন, আমার এটুকু মনে আছে। সেই কার্তিক পুজোর দিন আমার মানে জেঠুর মেয়ের বাড়িতে কার্তিক পুজো হয়, নতুন ওদের কার্তিক পুজো। তো আমাকে বলেছিল যাওয়ার জন্য, ও মারা গেছে বলে যায়নি। তখন রাত 12টা বাজে, কার্তিক পুজো সারা রাত হয় জানো, রাত 12টা বাজে। আমি হচ্ছে ফোন করেছি ওদের, আমি ফোন করে বলছি আমাকে প্লিজ বাড়িতে একটু নিয়ে যাবে, আমি না বাড়ি থাকতে পারছি না। তোমাকে কেন? আমি আমার ভালো লাগছে না। এবার আমার বাড়ি থেকে আমার জেঠুমের বাড়ি প্রায় 1 ঘন্টা হেঁটে। তো তার মধ্যে মানে এমন কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো খুব খাতারনাক, মানে ওখানে অ্যাক্সিডেন্ট হয়, মার্ডার হয়, এইরকম জায়গা আছে। তো বললো ঠিক আছে, আমি 1 ঘন্টা 2 ঘন্টা পরে গিয়ে নিয়ে আসছি, বাইক নিয়ে যাচ্ছি। ওরা পুজোতে বসেছে, আমি সেটুকু অব্দি টাইম দিইনি যে 1 ঘন্টা, মানে আমাকে তো 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসবে না, অনেক দেরি আমি করতে পারবো না। আমি বাড়ি থেকে কাউকে না বলে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে আমার দিদি বাড়িতে চলে গেছে পুজোতে, যেখানে ওদের বাড়িতে 200-250 জন লোক। আমি এইরকম পাগলের মধ্যে চলে গেছি। চলে যাওয়ার পর এবার হচ্ছে আমার দিদি জামাইবাবু সবাই অবাক যে এইরকম ভাবে কেন এসেছে, এত রাতে এসেছে, মানে লিটারালি সবাই বকা টকা দিল। সেই দিনটা থেকে গেলাম। পরের দিন বাড়ি ফিরছি। বাড়ি ফিরে এবার ঠিক আছে, অনু ডেড বডি ফিরবে একটু, আমি বললাম আমি কোথাও যাবো না, বাড়িতে থাকবো। সবাই এ করলো। তার 5 দিন পরে অনু বাড়িতে গিয়ে জানতে পারলাম যে অনু এরকম ভালোবাসতো, এই সেই এরকম প্রচুর কিছু লেখা। সেই মাসটা চলে গেল। তার পরের মাসে আমাদেরই একটা বান্ধবী, আমি তোমাকে বললাম না যে 12 জনের একটা গ্রুপ ছিল, বললাম তার কাছে এবার রিভিল করছি, একজন মারা গেল। ঠিক আছে, বান্ধবী তো আমাদের এখানে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে টাকা তুলেছে, তুলে সামনে মিষ্টি দোকান আছে, সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। একটা মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে আছে, তুমি জানো মানে তোমার রোড ছাড়া মিষ্টি দোকান মানে একটু অন্তত 3 ফুট ছেড়ে হবে। মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দই খাচ্ছে, সাইকেলটা সামনে রেখে। হঠাৎ করে কোথা থেকে একটা লরি এলো, লরি এসে এমন মারলো, সাইকেলের হ্যান্ডেলটা পুরো পেটের ভিতর থেকে ঢুকে না, তখন তুমি পুরো নাড়ি টাড়ি বেরিয়ে পুরো চলে গেল। মারা গেল। তাহলে 12 জন থেকে 2 জন অম্পট মারা গেল। ও মারা যাওয়ার 3 দিন পর, মানে যেদিন ওর কাজ, 3 দিনের মাথায় আমাদের আরেকটা বন্ধু বাবার চায়ের দোকান আছে। বাবার চায়ের দোকানের জন্য কয়লা, দেখবে ওই কয়লাতে তোমার চাটা হয়, সব করে। হ্যাঁ, মানে এখন তো গ্যাসে হয়, আগে বেশিরভাগ কয়লা রেখে করতো। তো কিছু কিছু দোকানে এখনো কয়লা পড়ে। তো কয়লা আনতে গেছে, কয়লা আনতে ওই যে ব্যাংক অফ ইন্ডিয়া বললাম, ওটা মানে ওই দোকান থেকে আরো 15 মিনিট দূরে, তোমার বাই সাইকেল। এবার ওই দোকানটা 15 মিনিট আগে, ওইখানে দাঁড়িয়ে সাইকেলে কয়লা তুলে তোমার কয়লাটাকে বাঁধছে। অটো এসে এমন মারলো, অটো মানে ও রোডে নেই কিন্তু রোড থেকে নিচে, অটো এসে এমন মারলো ওর মাথার খুলি মানে অপর প্রান্তে চলে গেছে, প্রায় তোমার হচ্ছে ও ছাড়া আরো 10 ফুট দূরে ওর মাথার খুলি, আর উপরে আছে পুরো মাথার খুলিটা খুলে চলে গেছে, আর অরবিন্দু পড়ে আছে। এটা যেদিন আমাদের আরেকটা বান্ধবীর কাজ, অহনার কাজ, সেই দিন। অনু, অহনা, অরবিন্দু, খেয়াল করবে, অনু, অহনা, অরবিন্দু, 3 জনেরই নাম অরবিন্দু প্রায় 1 সপ্তাহ হসপিটালে রয়েছে, প্রায় 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে অরবিন্দু মারা যায়। অরবিন্দু বাবা আমার একমাত্র ছিল। অরবিন্দু মারা যান যেদিন
অরবিন্দুর ডেড বডি নিয়ে আসা হয়, মানে অরবিন্দুর ডেড বডি নিয়ে আসা হবে, এই দিনই একটা বন্ধু মারা যায়। এই দিনই আর একটা বন্ধু মারা যায়। এখন সে অরবিন্দুর বাড়ি যাবে, সেই দিনই সাইকেল করে আসছিল। ঠিক ওই কয়লা দোকানটা পেরিয়ে এসছে, কয়লা দোকানটা পেরিয়ে আসার পর মানে একটা মন্দির আছে, মন্দিরটা পেরিয়ে আরো কিছুটা যাওয়ার পর ও হচ্ছে মানে কোনো কারণ নেই, অকারণ নেই, সাইকেলের হ্যান্ডেল ভেঙে গেছে। অটোমেটিক চলন্ত সাইকেলের হ্যান্ডেল ভাঙলো। হ্যান্ডেল ভাঙার পর যে রডটা থাকে না, দেখবে যে হ্যান্ডেলের যে রডটাতে সেট করা থাকে, সেই রডটা পুরো গলার এই পার থেকে ওই পার, পুরো গলার এই পার থেকে ওই পার হসপিটালে নিয়ে যেতে যেতে মারা যায়। এটা হচ্ছে সঞ্জু, মনু, অহনা, অরবিন্দ, সঞ্জু। একজনের ডেড বডি ঢুকছে আর একজনের ডেড বডি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে জিনিসটা হলো, আমাদের মানে 12 জনের গ্রুপ থেকে এসে দাঁড়ানো আমরা 8 জন। এই 8 জনের মানসিক অবস্থা ভাবো এরকম, কি পর্যায়ে মানসিক অবস্থা। তার কিছুদিন পর আমাদের বন্ধু তখন মানে ওই তোমার কিছু সময়ের জন্য হালকা তোমার লকডাউন তুলতো জানোই তো, হ্যাঁ। তো সে হচ্ছে তোমার বেরিয়েছে সকালবেলার দিকে, মাঠ ফাট প্র্যাকটিস করতে, তো অনেকদিন মানে বন্ধ, তো সকালবেলা হাঁটতে বেরিয়েছে। হাঁটতে বেরোনোর পর মানে কিছুটা যাওয়ার পর ওই যে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এইদিকে অরবিন্দুদের দোকান, তার মাঝখানে সমস্ত ঘটনাটা ঘটেছে। যাওয়ার পরে একটা গার্লস স্কুল আছে, গার্লস স্কুলের পুরো মেন রোড থেকে প্রায় 4 ফুট দূরে একটা মানে ছোট হাতি এসে এমন ভাবে পিষে দিয়েছে মাটিতে, না পুরো মানে ওকে ওর ডেড বডি তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপরেও মানুষ ওই জায়গা থেকে যেতে ভয় পেত, তার কারণ মাটিতে পুরো একটা মানুষের চাকটা তৈরি হয়ে যাচ্ছে। মানে এমন ভাবে ওকে গিতে দেওয়া হয়েছে, পুরো মাটিতে চাকটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে এসে দাঁড়ালো 5 জন, এটা সার্থক। এবার পরের ঘটনা সাগরিকা। কাজটা যেটা হলো, হওয়ার কিছুদিন পর আমরা নিজেদের মধ্যে কনভারসেশন করছি এরকম। তার মধ্যে আমার বাড়িতে মানে আমার বাড়ি না সব থেকে সেফ প্লেস সবার জন্য, মানে বন্ধু বান্ধব, আমার বাড়ি একদম ফাঁকা, ওই বাড়িতে লোক থাকে তো এই বাড়িতে থাকে না, এইরকম। আমার বন্ধু বান্ধব কেউ প্রেম করলে তার গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে আমার বাড়িতে এসে আড্ডা ফাড্ডা মারে, বন্ধুরা সবাই মিলে পিকনিক করলে আমার বাড়িতে হয়। তো সবাই মিলে আমার বাড়িতে আড্ডা ফাড্ডা মারতো। তো এবার আস্তে আস্তে না আমার যেন ফিল হতে থাকলো যে আমার গার্লফ্রেন্ডের তো যে ঘটনাটা তোমার বললাম যে সেটা আছেই, ফিল করতে থাকে। আমি দুটো রিলেট করছি একটাই কারণে, সেটা তুমি লাস্টে গিয়ে বুঝতে পারবে। তো আমার গার্লফ্রেন্ডের থেকে আমি কোনোদিন ভয় পাইনি, ইভেন আমি এদের থেকেও ভয় পাইনি। আমি এখন বাইরে বসেই কথা বলছি, ঘরে বসে কথা বলছি না, তো আমি ভয় পাইনি এদের থেকে। যে আমার না কষ্ট হলে আমি ওদের জন্য বন্ধু মানে এত এই শখটা নিতে পারছি না, এত কম টাইমে এরকম হচ্ছে আমি পাচ্ছিলাম না, প্রচন্ড কাঁদতাম। কাঁদতে কাঁদতে মনে হতো যে আমার গার্লফ্রেন্ড যে সে এসে আমাকে বোঝাচ্ছে যে তুমি তোমার মাথা থেকে এই চিন্তাগুলো বের করে দাও, নাহলে তোমার জন্য খুব খারাপ। আমি একা ফাইট করে বেঁচে উঠতে পারছি না, ওইদিকে ওরা মানে 5 জন যেন সে আমাকে ডাকছে যে তুই আয় ভাই, আমরা এখানে আর তুই ওখানে কি করছিস। এইরকম একটা সিচুয়েশন সব মিলিয়ে না মানে লিটারেলি আমার মধ্যে এই জিনিসটা হয়ে যাচ্ছে যে
আমি মরবো, মানে আমার অন্য কোনো চিন্তা ভাবনা নেই যে আমার বাড়িতে মা আছে, আমি ছাড়া মায়ের কেউ নেই, এসব কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে আর নেই। কাজ করছে মানে আমি মরবো, মানে মরবো বলতে মানে মরিয়া হয়ে উঠেছি যে আমি সুইসাইড করবো, এরকম একটা ব্যাপার। তার মধ্যে আরো একজন বন্ধু কেউ মারা গেল কোনো কারণ ছাড়াই, হচ্ছে তিনি সুইসাইড করলো নাকি বলা যায় দিল, কোনো কারণ ছাড়াই। বাড়ির কেউ কিচ্ছু কিচ্ছু বলতে পারলো না যে কিরকম হয়েছে না হয়েছে এরকম। এই করে তো হচ্ছে মানে আমাদের 8 জন বন্ধু পুরো তোমার 25 দিনের মধ্যে 8 জন মারা গেল। আমি ওই যে তোমাকে বললাম না যে আমাদের 12 জনের একটা গ্রুপ ছিল, তার একটাই কারণ বললাম, 12 জনের মধ্যে 8 জন মারা গেছে। যখন 8 জন মারা গেল, তারপর হচ্ছে একদিন সন্ধ্যেবেলা এরকম হচ্ছে যে আহ, আমি, কুনাল আর কুনালের ভাই হচ্ছে বললো এতে যাবো তোর আমার একটা বন্ধুর বাড়ি যাবো, যাবি? এবার আমি তোমাকে বললাম না যে আমার দিদির বাড়ি যাওয়ার আগে একটা মানে এমন একটা জায়গা আছে যেখানে মার্ডার হয়, অ্যাক্সিডেন্ট হয়, অনেক কিছু হয়। ওই জায়গা দিয়ে মানে ওই রাস্তা দিয়েই বন্ধুর সাথে বাড়ি যেতাম। আর আমি আগেই বলেছি যে আমার মানে ওই দেখতে পাওয়ার এই জিনিসটা আছে। তো সাইকেল নিয়ে যাচ্ছি, সাইকেল নিয়ে যেতে যেতে আহ যে লকডাউনের সময় ভাই কোথায় ঝাড়টার খাবো, চল সাইকেল নিয়ে তাড়াতাড়ি চলে যাবো আর তাড়াতাড়ি চলে আসবো, এরকম একটা ব্যাপার। সাইকেল নিয়ে যেতে গিয়ে না কিছু দূরে একটা গ্যারেজ আছে, ওই জায়গাটা প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। গ্যারেজটা পেরিয়ে দিয়ে আমার হঠাৎ করে মানে মনে হলো যে 2 জন দাঁড়িয়ে আছে, মানে আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি 2 জন দাঁড়িয়ে আছে, হালকা হালকা অন্ধকার। মানে ওই রাস্তাটা তো দিনের বেলাও তুমি অন্ধকার ফিল করতে পারো, মানে চারদিক থেকে এত গাছপালা, চারদিকটা এতটা ঘিরে ধরেছে না, তুমি মানে দিনের বেলাও যেন সে কেমন একটা ব্যাপার, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে কেমন একটা জায়গায় আছে ওই জায়গাটা। তো তোমার অপর দিক থেকে দেখছি একটা মানুষ যে ওই টর্চের যে মানে ব্যাটারিওয়ালা যে টর্চ গুলো হয় না, সেই টর্চ নিয়ে সাইকেল নিয়ে আসছে। হুম, মানে হয়তো উনি অন্য কোথাও যাবে, রাত হবে সেই জন্য বয়স্ক মানুষ আসছে। আলোটা যখন পড়লো না, অর্পণ বিশ্বাস করবে না, 2 মানুষ কেউ কোথাও নেই। অনেকটা দূর থেকে দেখতে পেয়েছি, ওই দিক মানে আমাদের আমরা এদিক থেকে যাচ্ছি আর ওই মানুষটা অন্য দিক থেকে আসছে, আর মাঝখানে 2 মানুষ দাঁড়িয়ে আছে আমি দেখেছি। কিন্তু যখন দেখছি যে নেই, আমি সাইকেলের ব্রেকটা যাও করে মেরে আমি দাঁড়িয়ে গেছি, মানে আমি যেখানে দেখেছি 2 মানুষ দাঁড়িয়ে আছে সেখান থেকে কম করে 3 হাত আগে এসে আমি দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে গিয়ে আমি বলেছি, হাত তুলে দিয়েছি, ভাই আমি যাবো না। ওনাদের ভাই সোমনাথ, সে আমার সাথে সাথে দাঁড়িয়ে গেছে। এবার ওরা কি হয়েছে বলো? আর কুনাল এতটা স্পিডে ছিল, ও আর সাইকেল দাঁড় করাতে পারেনি, ও ক্রস করে চলে গেছে, অনেকটা ক্রস করে গেছে, মানে আমাদের থেকে প্রায় তোমার 8 ফুট মতো দূরে গিয়ে ওর এবার গালাগালি দিচ্ছে, কেন আসবি না, এই আসবি না, সে ভাই আমি যাবো না, আমার ভালো লাগছে না, আমি পরে ফিরতে পারবো না, পুলিশের ডান্ডা খাবো, বাড়ি যাবি কি বলে ওকে এবার মানে আমরা সবাই মিলে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরতে ফিরতে এবার আমি কিছুই বলিনি, নর্মালি যে ছাড়ো, এমনিতেই আমাদের সাথে যা হচ্ছে না হচ্ছে এত কিছু হয়ে গেছে বলে বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফেরার পর এবার দেখবে আগেকার দিনে না দাদু দিদা কিছুজন আছে যারা হালকা তোমার টুকটাক ব্যাপারগুলো জানে, মানে ঝাড়ফুঁক করতে পারে, তারা বুঝতে পারে যে তোমার হাওয়া লাগলে তোমাকে দেখেই বলে দেবে যে এই তোর মোটামুটি ভালো লাগছে না। এবার কোনো দিদা আছে, মানে ঠাকুমা, ওনারা যখন বাড়ি ঢুকেছে ওনাদের ঠাকুমা নাকি মানে ওনালকে মানে ঝাঁটা নিয়ে মেরেছে অনেক। তুই কেন গেছিস, বাইরে গেছিস, এই সেই এরকম মারার পর কি হয়েছে, তোমার রাত্রেবেলা ঠিক ওই 9টা নাগাদ কুনালের বাড়ি থেকে আমার ফোন এসছে, কুনালকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কুনালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লিটারালি ভয় পেয়ে গেছি, আর রাত্রেবেলা এত রাতে যেতেও পারবো না, আমার বাড়ি থেকে কুনালের বাড়ি অনেকটা দূরে, যেতেও পারবো না। এবার লকডাউন চলছে, মানে খুব বাজে একটা হ্যাপাজে
ভিতরে রাস্তা দিয়ে হাঁটতে 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 আমি আমার বাড়ির লোক সবাই মিলে যাই ওনাদের বাড়িতে। কারণ এরকম একটা বাজে সিচুয়েশন চলছে সবার ফ্যামিলিতে, দেখে ওনাদের বাড়িতে আমরা যাই। গিয়ে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে 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 চারদিকে দেখা যায় ওদের বাড়ির পিছন সাইডে একটা পুকুর আছে। পুকুরের সোজাসুজি না অনেকগুলো গাছ আছে, তোমার ডাব গাছ। ওই রাত্রেবেলা মানে দেখা যাচ্ছে ওনার গাছ কাঁটা দিচ্ছে, অর্পণ বললে বিশ্বাস করবে না, ওনার ডাব গাছের মাথায় উঠে বসে আছে। ডাব গাছের মাথায় উঠে বসে রয়েছে? মানে লিটারেলি ডাব গাছের মাথায় দুটো মানে ডাব পাতার উপরে ভর দিয়ে, মানে ও মানুষরা গাছে বসে থাকে সেই রকম ভাবে ওনার বসে আছে। আর ওর দিদা তো মারাত্মক লেভেলে, মানে আগেকার দিদারা জানো একটু গালাগালি দেয়, মারাত্মক লেভেলের গালাগালি দিচ্ছে। আমরা ভয়ে কিছু বলতে পারছি না যে আমরা এই জায়গায় গেছিলাম, এই সেই এরকম। আমরা তো বন্ধু বাড়ি যেতে গেছিলাম। তখন আমি দিদাকে বলেছি, দিদা জানো তো এইরকম এরকম ব্যাপার, আর ওনার ওই জায়গাটা ক্রস করে গেছে, আমি না দেখেছি, আমি ভেবেছি ওটা হয়তো মনের পড়ি। তখন বলছে ও বাড়ি ঢুকতেই আমি বুঝতে পেরেছি দুজনে মিলেই ওকে ধরেছে। কিন্তু ওকে আমি নামাবো কি করে গাছ থেকে? ও তো ওখান থেকে মানে ও পড়লে পুকুরে পড়বে, ঠিক আছে, পুকুরে পড়লে ও যদি ঢুকে না যায় ওকে বাঁচানো যাবে, না হলে তো ওকে বাঁচানো যাবে না। পুকুরের দিকে হেলা গাছ, এটা একদিক থেকে বাঁচো। ভয়ে কেউ উঠতেও পারছে না, ওর যা অবস্থা, ও যে মানে মূর্তি ধারণ করে আছে, নর্মালি উঠতে পারবে না কেউ। ওনাদের বাবা ওর ঠাকুমা কি সব করে দিল জানি না, ওনাদের বাবা গাছে উঠতে লাগলো। যখন গাছে উঠলো, ওনার পুরো গাছ থেকে লাফ মেরে পুকুরে, ওনার যখনই পুকুরে লাফ মেরেছে, ওর ঠাকুমার সাথে সাথেই পুকুরে লাফ মেরে চুলের মুঠি ধরে টেনে তুলে ওকে করে বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে এসে কুণালকে বন্ধ করে রেখে দেওয়া হলো। নাকি কুণালের উপর ওই যে দুজনকে আমি দেখেছি, এই দুটো মানুষ ফট করেছে। তারপরে ঝাড় ফুঁক করে এই সেই করে 3 দিন পর কুণালের ঘাট থেকে ওটা নামালো। এবার আমাদের বাড়িতে শুরু হলো আসল ঝামেলা। আমার এই বাড়ি অ্যাসবেস্টসের চাল, আমাদের ওই বাড়িতে ছাদতলা, এই বাড়িতে থাকতাম। অ্যাসবেস্টসের চালে দেখবি কোনো যদি মানে জোরে ইঁদুরও ছুটে যায় না, দমদম করে একটা আওয়াজ হয়। হঠাৎ করে না দিনে দুপুরে আওয়াজ হতে থাকলো যে হচ্ছে একসাথে 4-5 জন যেন খেলছে, এরকম মনে হচ্ছে তোমার। এবার মানে লিটারেলি সব যেন ছুটে ছুটে এদিকে যাচ্ছে, ছুটে ছুটে ওদিকে যাচ্ছে, ঘর বাড়ির এই ঘর থেকে ওই ঘর থেকে সেই ঘর। এবার আমার মানে আমার গায়ে কাঁটা দেখুন, পুরো বোঝাবো তোমাকে, আমি খেতে বসছি, দেখতে পাচ্ছি আমার বন্ধুগুলো মানে অনু, সাগরিকা, তোমার হচ্ছে অরবিন্দু, সবাই দেখি না মানে ব্রিজ ধরে যেন সে বাচ্চাদের মতো, সে বাচ্চারা যে হয় না, অন্য বাচ্চারা খাবার পেলে কিছু বাচ্চারা যারা খেতে পারছে না তারা কিরকম কেমন ভাবে তাকিয়ে থাকে একটা, আমাকে খেতে দাও। মানে আলো জ্বলা, অর্পণ বললে বিশ্বাস করবে না, 8 জন পুরো পর পর দাঁড়িয়ে আছে, মানে আমার দিকে তাকিয়ে যেন খেতে পাইনি, গ্রিল থেকে ঢুকতে পারছে না, দাঁড়িয়ে আছে। তার কিছুক্ষণ পরে দেখছি 4 জন সোফাতে বসে, 4 জন দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে, মানে এইরকম। ঘরে ঢুকে দেখছি 8 জন দাঁড়িয়ে আছে পুরো আমার বিছানার চারদিক ঘিরে। 8 জন দাঁড়িয়ে আছে, আর এইদিকে আমার গার্লফ্রেন্ড আমার মাথার কাছে, এবার আমি যেখানে যেতাম আমার পেছন পেছন আমার গার্লফ্রেন্ড যেত, এবং ফিল নাম এখনো পর্যন্ত সেটাও ফিল করি, ও যেত। আমার বাড়ির লোক ভয় পেয়ে গেল ইন্ডাস্ট্রি। একটা সময় কি হচ্ছে জানি, আমি যখন জিওনের একটা সেট ব্যবহার করতাম, জিওনের থেকে খুব বাজে অবস্থা, তোমার যখন তখন অফ হয়ে যায়, ফোনে কোনো চার্জ নেই, ঝড়ের রাত, আমি 1%ও চার্জ নেই, ফোন সুইচ অফ। হঠাৎ করে রাত 12টার সময় ফোনে গান আরম্ভ হয়। এরকম গান কোনোদিন শোনোনি তুমি? পিলুট বাজছে আর ফোনের মধ্যে থেকে কেউ বলছে
রনো আই ওয়ান্ট টু ইউ, রনো আই মিস ইউ। আমার নাম ধরে গান হচ্ছে। লিটারেলি সেই দিনই আমি ফার্স্ট ভয় পেয়ে যাই। এত কিছুতে কোনোদিন ভয় পাইনি, সেই দিনই ভয় পেয়ে যাই। মা ভয় পেয়ে যায়। ঝড়ের রাত, মানে ঝড় জল হচ্ছে, মা মাসির বাড়িতে ফোন করে, মেশোরা আসে, এসে আমাদেরকে নিয়ে যায়। তখনও পর্যন্ত ফোন কিন্তু একই রকমের কন্টিনিউয়াসলি বেজে যাচ্ছে। মেশোর ফোন থেকে রেকর্ড করা হয় ওটা। মেশো ফোনটাকে আপনার মেরে ভেঙে দেয় আমার ফোনটাকে। পরের দিন আমাদের এখানে যে গণিন একজন আছে তাকে ডাকা হয়, দেখে সমস্ত ব্যাপারটা বলা হয়, বলে আর মানে চুপচাপ হয়ে যাওয়া হয়। তার মধ্যে কি হয়, কুণালের হয় অ্যাক্সিডেন্ট। কুণালের অ্যাক্সিডেন্ট হয়ে পুরো দুটো পা ভেঙে যায়। কুণাল আর মানে 8 জন মারা গেছে, 12 জনের মধ্যে আমরা 4 জন এখনো বেঁচে আছি। আমার বাড়িতে ফার্স্ট টাইম আমার কুষ্টি বিচার করা হয়। First time। আমি যখন কুষ্টিটা পাঠাবো, এক্সাক্ট আমার বন্ধুরা যে ডেটে মারা গেছে, এক্সাক্ট সেম ডেট গুলো আমার কুষ্টিতে উঠেছে। ইভেন আমার কুষ্টিতে উঠে লেখা যে এই ডেট গুলো যদি তুমি বাইরে বেরো তোমার অ্যাক্সিডেন্ট অবধারিত। হ্যাঁ, অবধারিত। আর সেটা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না সেটা থেকে। আমাকে শুধু এটাই বললো, বাবু এই দিন যদি ভুলে গেল, আগে পুজো দিবি, নিরামিষ খেলে খাবি, নাহলে সেদিন কিছু খাবি না, ধোয়া জামা কাপড় করবি, কিন্তু সেটা যেন হালকা কালার হয়, আর ভগবানের কোন একটা ফুল নিজের কাছে রাখবি। আমি প্রচন্ড পরিমাণে শিব ভক্ত, প্রচন্ড পরিমাণে। আমার কাছে যা রুদ্রাক্ষ শুট হয়, তুমি বিশ্বাস করবে, রুদ্রাক্ষ নিজের ইচ্ছায় আসে, নিজের ইচ্ছায় যায়। আমার কাছে প্রচুর রুদ্রাক্ষ আসে, আমার রুদ্রাক্ষ কোনোদিন চিন্তা হয় না, কিন্তু আসে। আমি কোথেকে কিভাবে পাই আমি নিজে তোমার বলে করতে পারবো না। তো এরকম হয়। তারপরে নর্মালি কিছুদিন যাওয়ার পর আমার বাড়িতে এই জিনিসগুলো উপদ্রব বাড়তে থাকে, বাড়িতে আর কেউ থাকতে পারে না। আমার পাশের বাড়ি একটা ছেলে আসে, এসে আমার বাড়িতে থাকতে চাই, যে চল তুই আর আমি রাতে থাকবো, একা থাকতে যখন সমস্যা হচ্ছে। ঠিক রাত 3টে বাজে, সে ভয়ে উঠে বাড়ি পালায়। দিনের বেলা লোক এসে বসে আছে, দুম বাসন ছোড়াছুড়ি, যেন সে ক্যাচ লোকালে কি হচ্ছে। হ্যাঁ, তোমার অ্যাসিস্ট্যান্ট চালে এই করা, তোমার অটোমেটিক লাইটের সুইচ দুম দাম করে মারছে, কি হচ্ছে। লিটারেলি আমার বাড়িতে লোক আসা বয়কট করে দিল, যে ওর বাড়িতে যাবো না। পুরো পাড়াতে ঝিঝি পড়ে গেল, ওর বাড়িতে এরকম একটা জিনিস হয়। লিটারেলি আমার বাড়িতে কেউ আসতো না, আমার কোনো আত্মীয় আসতো না, পাড়ার লোক আসতো। আমার ইভেন আমাদের বাড়ির সামনে থেকে লোক যেতে গেলে ভয় পেত। এইরকম একটা ঘটনা হয়ে গেছিল। এমনও হয়েছে, আমার দিদি বাড়িতে গেছি, দিদি বাড়িতে গিয়ে আমি দিদি জানালার কাছে বসে, জানালার কাছে, আর ওদের সুইচ বোর্ডের মানে সুইচ বোর্ডটা, কারেন্টের সুইচ বোর্ড দরজার কাছে, আর আমরা ওই পারে বক্স জানালায় বসে 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 আমি বলছি, দিদি রে প্রচন্ড গরম লাগছে, ফ্যানটা চালা। জাস্ট আমি এইটুকু বলেছি, বিশ্বাস করো অর্পণ, সাথে সাথে সুইচটা পাটাক করে হলো, পুশ হলো, হয়ে ফ্যান চলতে আরম্ভ। লিটারেলি দিদি আর বোন মানে ভয় কেঁদে ফেলেছে, বলছে তুই বাড়ি চলে যা। মানে আমার সাথে লোক কমিউনিকেশন করতে ভয় পেত। সবাই ভাবতো আমি যেখানে যাচ্ছি মানে সেখানে ভূত আছে। আমি লিটারেলি মানে আমার সাথে কেউ কথা বলতো না, আমি আরো ডিপ্রেস হয়ে যাচ্ছি। এদিকে মানে তার মধ্যে 2-3 বার সুইসাইড মানে অ্যাটেম্প করে নিয়েছি, ফেল হয়ে গেছে। তো এবার বাড়ির লোক বিচারের পর কি করলো, তোমার ওই তান্ত্রিকটাকে বললো, সে বললো আমার একার দ্বারা সম্ভব না। লকডাউনের মধ্যে মনে আছে, একদম লকডাউনের মধ্যে তোমার রাতে 7খানা তান্ত্রিক আসে আমার বাড়িতে। 7খানা তান্ত্রিক এসে আমাকে শুধু এটা বলা হয়, একটা মাদুলি দেওয়া হয় হাতে, বেডে বাঁধতে বাঁধতে উনি বলে যে আজকে রাতে যদি দেখো তোমার মা মারা গেছে, তাহলে তুমি তোমার দরজা খুলে তোমার মায়ের রুমে যাবে না। এইটুকু বেঁধে দেয়। তখন 7টা বাজে আমার মনে আছে। আর আমার মাকে আরেকজন বাদ দেওয়ার পর, যদি দেখো তোমার ছেলে মারা গেছে,
তুমি তোমার ঘর খুলে মানে মোটামুটি এই বাড়ির বাইরে তোমরা কেউ বেরোবে না, এই ঘর ওই ঘর করবে কিন্তু এই বাড়ির বাইরে কেউ বেরোবে না। ঠিক 7টা বাজে, আমার হাতে ওইটুকু বেঁধে ওইটুকু বলতে বলতেই না আমি ঘুমিয়ে পড়েছি। মানে ওইটুকু সময় তোমার একটা বাঁধতে কত সময় লাগে গো? হার্ডলি তোর 1 মিনিট। আমি যদি খুব টাইম ধরি অতটাও লাগে না। একটা দৌড় বাঁধতে মানে একটা মাদুলি বাঁধতে মানুষের কত টাইম লাগে? ওই বাঁধতে বাঁধতে ওইটুকু কথা যাচ্ছে আমাকে বলেছে, তার মধ্যে আমি ঘুমিয়ে পড়ছি। আমি লিটারেলি আমার মনে হচ্ছে আমি প্রচন্ড ঘুমিয়ে দিলেছে, আমি ঘুমিয়ে গেছি। আমি তার মাঝখানে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। পরে আমি জেনেছি হ্যাঁ তার মাঝখানে কি হয়েছে। ঠিক রাত 1:20-25 হবে, আমার বাড়িতে মারাত্মক লেভেলের মানে আমার ঘুম ভেঙে যায়। মারাত্মক লেভেলের তোমার আওয়াজ, মানে জিনিসপত্র ভাঙা, আলমারি উল্টে খেলা, তোমার টিভি ভাঙা, সমস্ত কিছু ভেঙে টেনে করে মানে যাচ্ছে তার অবস্থা। আর বলেইছিল ওরা যে আজকের রাতে তোমাদের বাড়িতে যাওয়া হবে সেইটা মানে সব থেকে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা তোমাদের হবে। এবার মায়ের ঘরে গিয়ে দেখছি আমার মা মানে তোমার জ্বরে কাঁপছে আর বিছানা ছেড়ে প্রায় 2 ফুট উপরে ভাসছে। আমার মা 2 ফুট উপরে ভাসছে? ভাসছে। এতটা ভয় পেয়ে গেছি আমি আমি আমার মানে মাসির বাড়িতে ফোন করে বলছি মায়ের এরকম অবস্থা, আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমার মেসো বলছে তোর মা মারা গেছে, তুই ঘরে ঢুকে যা। মা মারা গেছে মানে? বলছে মা মারা গেছে ভেবে নেই। মা বেঁচে আছে, জ্বর আছে, জ্বরে কাঁপছে, বলে বাড়িতে যত বালাপোষ এই আছে চাপা দে। আমি আরো একটা মানুষ ভাসছে আমি কি করে চাপা দেবো? বলে ওই জিরো মাছে তুই সেরকম দিয়ে তুই তোর ঘরে ঢুকে যা, আমরা কেউ আসতে পারবো না তোর বাড়িতে। বলে সেই চাপা দিয়ে আমি লিটারেলি আমার ঘরে এসে মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, ঘরে এসে না মানে দরজা ফরজা বন্ধ করে আমি ফার্স্ট টাইম আমি শিব মন্ত্র জপ করি। আমি যেটা এখনো পর্যন্ত পার ডে শোয়ার আগে আমি জপ করি শিব মন্ত্র। ফার্স্ট টাইম শিব মন্ত্র জপ করি। জপ করে আমি মানে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র আমি জপ করতে 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 সেদিন সারা রাত আমি কাটিয়ে দিই। সেই সারা রাতে আমার বাড়িতে সকালবেলা তারা এসেছে, বাড়িতে পুরো মানে একটা ঝড় হলে সেই জায়গাটায় যেরকম হয় না, সমস্ত ভাঙা চোরা সব কিছু আমার বাড়িতে ভর্তি। মানে পুরো ভগ্নস্তূপে পরিণত হয়ে গেছে? পুরো ভগ্নস্তূপে পরিণত হয় আমার বাড়ি। সকালবেলা হয় মানে ঠিক ভোরের আলো ফোটে, আমার মাসি মেশো আরো সবাই আসে, এসে দেখে মানে আমি তখনও পর্যন্ত আমার ঘরে, কিন্তু আমি ঘর থেকে বাইরে বেরোই। মাসি মেশো এসে ওরা বাইরে থেকে তালা মেরে চলে গেছে যাতে আমি না বাইরে বেরোতে পারি। আমাদের গ্রিলে তালা ফেলা মানে আমাদের সমস্তটা ভিতর থেকে, তো আমাদের বাইরে যাওয়ার মানে বাথরুমের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না। তো তালা মেরে যখন চলে যায় আমরা কিছু বলিনি। পরে এসে তালা খুলে দরজা ধাক্কা দেয় যে বাবু দরজা খোলো আমি এসেছি। তো আমি দরজা খুলি, দরজা খুলে তখন পর্যন্ত সাহস হচ্ছিল না মায়ের ঘরে যাব। দরজা খুলে মায়ের ঘরে গিয়ে দেখছি মা পুরো নর্মাল, তোমার কোনো জ্বর নেই, কিচ্ছু নেই, নর্মাল শুয়ে আছে। মাকে ডাকলাম, মা বললাম আমি তো ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলে রাতে এরকম এরকম অবস্থা? আমি কিছুই জানি না। তুমি জানো না মানে কি এরকম এরকম অবস্থা কি করে হয়? বলো ঠিক আছে। পরে এবার তান্ত্রিক ধারাই মানে ঘর বন্ধ করেছে, আমাদের ঘর বন্ধ করা। দুপুরবেলা আসলাম আজ বাড়িতে, দুপুরবেলা এসে বলে মানে আমি তোমাকে বললাম যে আমার গার্লফ্রেন্ড আমার বন্ধু এই দুজনকে কেন একটা সুতোতে আমি বেঁধে এই গল্পটা বললাম। দুটো আলাদা গল্পই আমি বলতে পারতাম, তার কারণ তারা এসে আমাকে মানে এটাই বলে আমার সিংহ রাশি আর আমার গুরুবল খুব ভালো। আমার বাড়িতে সামনে হচ্ছে লক্ষ্মীনারায়ণ আছে, ইভেন আমি পুজো করি, কালী পুজো করি। তো ছোটবেলা থেকে আমার নামে কালী পুজো হয়, আমাদের বড় কালী মন্দির আছে। এসে শুধু এটুকু বললো, ওরা মুসলিম কিন্তু এসে এটুকু বললো ওর প্রচন্ড গুরুবল ভালো। ওর অপোজিটে যে ছিল শুধুমাত্র ভালোবাসার টানে
আর ওর রাশ ভারী, আর ও যেহেতু ভয় পায় না, ওই জন্য ওই 8 জন একজনের কাছে ভারী পড়ে গেছে। তাই না, 8 জনের কাছে ভারী পড়ে গেছে মানে কি? তখন বলছি, তোমার একজনের সাথে ভালোবাসা ছিল, মেয়েটা ট্রেন থেকে পড়ে মারা যায়। তারপরে 5 দিন পরে মেয়েটা তোমার সাথে সাথে তোমার বাড়িতে আসে। এগুলো ঠিক তো? না না, হ্যাঁ, এগুলো কিন্তু ওদেরকে কিচ্ছু বলা হয়নি, শুধু বন্ধু বান্ধব মারা গেছে এইটুকু বলা হয়েছে। আমার মানে লাভ লাইফ নিয়ে ওদেরকে কিচ্ছু বলা হয়নি। বললো শুধুমাত্র তুমি যখনই বাড়ি থেকে বাইরে বেরো, ও তোমার সাথে ছায়ার মতো যায়, সেটা তুমি ফিল করতে পারো? আমি বললাম, আমি দেখতে পাই। ফিল করার আমার কোনো প্রয়োজন হয় না, আমি ওটা দেখতে পাই। তখন বললো এইটা তোমার যেরকম একটা প্লাস পয়েন্ট তুমি দেখতে পাও, সেরকম তোমার জন্য ক্ষতিকর। কিন্তু ওই একটা তোমাদের মানে বলে না যে ভালোবাসার একটা জোর থাকে মরে যাওয়ার পরেও, তো শুধু এটাই বললো যে তোমার আরাধ্য যে দেবতা, তার একটা যে আশীর্বাদ আছে, তোমার ভালোবাসার যে মানুষটা, এই সবসময় বলতো না যে তোমাকে, যে তুমি ওদের নিয়ে ভাববে না, বন্ধু বান্ধব নিয়ে ভাববে না, তুমি ভুলে যাও। তুমি এর মধ্যে 3-4 বার সুইসাইড অ্যাটেম্প করেছো না? আমি বললাম হ্যাঁ। বলছে তুমি কি জন্য পারো? আমি বললাম আমি গলায় দড়ি দিয়েছি, ভুলে গেছি। ভুলে যাওয়ার কিছুক্ষণ পরে দেখলাম অটোমেটিক দড়ি ছিল, পড়ে গেছে। বলে শুধুমাত্র তোমার যে গার্লফ্রেন্ড, সে তোমাকে মাছিয়ে গেছে, তোমার ব্যাকআপ ছিল। আমার মা বলছে তাহলে আমি যে মানে আমার মা লিটারেলি, আমি দেখতে পেতাম, দেখতে পাওয়ার পর একটা সময়ের পর আমার মা দেখতে পেত আমার ঘর থেকে 8 জন লাইন ধরে বেরোচ্ছে, ও বাড়িতে ঘুরছে, আমার মায়ের ঘরে ঢুকছে, সোফাতে বসছে, রান্নাঘরে ঢুকছে, আমার মা দেখতে পেত। আমার মা দেখতে পেয়ে তারপরেই মা কিছুদিন পরেই গুঞ্জের কাছে যাওয়ার এটা ভাবে। তখন আমি আমি তো ভাবতাম এগুলো আমার হ্যালুসিনেশন, আর কিছুই না, আমার মনের ভুল। আমি মানে দেখতে পাই, এটা একটা ব্যাপার। তারপরে আমি ভেবে নিয়েছি এইগুলো নিয়ে আমি মানে অতিরিক্ত ভাবি, তাই হয়তো দেখতে পাই। কিন্তু মা যখন দেখতে পাই, মা এই ব্যাপারটা নিয়ে নড়ে চড়ে বসে। তো কাটান করার পর, আমার বাড়ি বন্ধ করার পর শুধু এটাই বললো, মন্দির তো বন্ধ করা যায় না, বন্ধ করতে পারবো না, আর তোমাকে যে ভালোবাসে সে তোমাকে কিন্তু এত সহজে ছেড়ে যাবে না। চেষ্টা করবে তাকে বোঝানো তোমাকে ছেড়ে যাতে চলে যায়, কারণ এখন হয়তো সে ভালো, পরে সে ভালো নাও থাকতে পারে। একটা সময়ের পর তারা আর ভালো থাকে না, ভালো নাও থাকতে পারে। সে তোমার প্রোটেক্ট করছিল শুধুমাত্র একটাই কারণে, তোমার বন্ধুরা তোমাকে টানছিল, তোমার বাড়িতে তাদের আড্ডা, তোমার বাড়িতে হচ্ছে তারা এসে থাকতো, এ করতো, সেইখানে ওরা 8 জন তোমাদের বাকি 4 জনের টানছিল। তোমাদের বাকি 4 জনের সাথে এমন এমন কিছু ঘটেছে, তুমি হ্যাঁ, কারোর পা ভেঙে গেছে, কারোর হাত ভেঙে গেছে, তারপরে কারোর হচ্ছে মানে বাড়িতে সত্যনারায়ণ পুজো করে এই করে মানে তাড়াতাড়ি করে হচ্ছে বিয়ে দিয়ে দিয়েছে 2 জনকে। ওনাদের এই রিসেন্টলি বিয়ে হলো কিছুদিন আগে। আমি আনম্যারেড। তো তোমার হচ্ছে তনুর বিয়ে দিয়ে দিয়েছে, জয়শ্রী বিয়ে দিয়ে দিয়েছে। তনু, জয়শ্রী, কোনাল আর আমি, এই 4 জন এখন জীবিত। তো আমাকে শুধু এইটুকু বলবো যে তোমার এই জন্য তুমি বেঁচে গেছো। তুমি যখনই রাস্তায় বেরো, ও তোমার সাথে যায়, যার জন্য এরা তোমার সাথে তোমার উপর কিছু করতে পারে না। আর তুমি বাড়ি ফেরার পরেও ও তোমার সাথে থাকবে, ওই জন্য তোমার বাড়িতেও ওরা কিছু করে উঠতে পারে না। ওরা অনেক চেষ্টা করেছে, কিন্তু এর পরেও মানে এই যে বাড়িতে আমার কাটানো হয়ে গেল, সবকিছু হয়ে গেল, হয়ে যাওয়ার পরেও না, আমি দেখতাম মানে আমার বাড়ির সামনে তো মন্দির, মন্দিরের আগে ঘরটা শুধু বন্ধ করেছে, আমার রাস্তার উপর না 8 জন দাঁড়িয়ে থাকতো। আমার বন্ধুরা আমার রাস্তার উপরে 8 জন দাঁড়িয়ে থাকতো, এটা আমি দেখতে পেতাম। কিছুদিন পর আমাদের আশেপাশের ঘর বাড়ি যেগুলো আছে তারাও দেখতে পেত, রাত দিতে তারাও দেখতে পেত। আবার শুরু হলো তাণ্ডব, বাইরে, ঘরে এবার বাইরে, আশেপাশে সবাই ভয় পাচ্ছে, এই পাচ্ছে, আবার শুরু করে এর গোবিন্দ দেখে রোজ শুধু পড় আসতো। আমি বললাম না যে আগের দিন বললাম যে কেউ পুজো করতে বাধ্য হয়েছে মানুষজন,
এই ব্যাংক অফ ইন্ডিয়া থেকে তোমার অরবিন্দুদের দোকান পর্যন্ত যে রোডটা পুরো অ্যাক্সিডেন্ট হয়েছে, একদিন পুরো গাড়ি বন্ধ করে পুরো পুজো করা হয়। এটা শুনতেও অবাক লাগে যে রোডে আবার পুজো হয়, রোড পুজো, কিন্তু রোড পুজো করা হয়। করার পর কিছুদিন পর আমার মধ্যে থেকে শরীর চিন্তা ভাবনা গুলো আগের থেকে অনেক কমে গেছে। আমি বলবো না পুরোপুরি চলে গেছে, বাট কমে গেছে। কমে গেছে বলতে এখন তোমার মানে নিজে বুঝতে পারি যে ইমোশন গুলো কন্ট্রোল করতে পারি, যেটা আগে পারতাম। তো সেগুলো চলে গেছে। চলে যাওয়ার পর তোমার আমি যে বন্ধু বান্ধবকে দেখতে পেতাম আমার বাড়ির বাইরে, সেটা আর দেখতে পাই না। এটা আমরা কেউ দেখতে পাই না, না আমি, না ওনার, না জয়শ্রী, না তনু, আমরা কেউ দেখতে পেতাম না। আমার বাড়িতে সবাই আড্ডা, মানে সন্ধ্যে নেই সকাল নেই, সবাই আমার বাড়িতে। মানে আমরা আগেজন আড্ডা কোথায়, আমাদের আড্ডা বাইরে নয়, আমার বাড়ি। আমরা বাইরে কোথাও আড্ডা মারতাম না, আমার বাড়িতে। পিকনিক হোক যাই হোক, এমনি নর্মাল আড্ডা আমার বাড়িতে। এখান থেকে সমস্ত কিছু তোমার মানে বন্ধ হয়ে যায়, কিন্তু আমার যে গার্লফ্রেন্ড এখনো পর্যন্ত আমার সাথে আছে। আমি ফিল করি, আমি যখন দেখতে পাই না আগের মতো, আমি ওকে আগে যেরকম বার্থডে দেখতে পেতাম, সবসময় দেখতে পেতাম, সেটা এখন পাই না। আর যখন প্রচন্ড কষ্ট হয়, প্রচন্ড কাঁদি, তখন গিয়ে আমি ওকে দেখতে পাই, তার আগে দেখতে পাই না। এটা আমি ফিল করতে পারি যে ও আছেন, আমার পাশে আছে। আর যখন পাশে এসে দাঁড়ায়, তখন আমি বুঝে যাই যে এসে দাঁড়িয়েছে, এটা আমি ফিল করতে পারি। আর যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, ওই যে আমার বন্ধু সার্কেল, আমি কোনোদিন ভয় পাইনি। আমার না শুধু মনে হতো যে ওরা তো আমার বন্ধু, আমার ওদের কাছে যাওয়া উচিত। মানে এরকম করে করে আমি নিজের যা ক্ষতি করেছি, তার সাথে সাথে বাড়ির মানে বাড়ির লোককে কষ্ট দিয়েছি। আর লিটারেলি আমি দেখতাম, আমি বেশিরভাগ বেশি দেখতে পেতাম অনু দাঁড়িয়ে আছে এইরকম ভাবে। মানে পর 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 এতজন মারা গেছে না, তারা সবাই এসে দাঁড়িয়ে থাকে, চলো না, বেরো না আমাদের সাথে, তুই বাড়িতে কেন থাকিস, তুই আমাদের সাথে বেরো, আমাদের সাথে চল। এরকম ভাবে লিটারেলি আমাকে ডাকা হতো, লিটারেলি আমাকে ডাকা হতো। কিছু না, তুই এখান থেকে কলেজে গিয়ে তুই দেখতে তুই মরে যাবি, তুই যেটা করছিস সেটা পারবি, এখান থেকে দেখ, ওর জায়গা থেকে দিলে হবে না। মানে আমাকে লিটারেলি এরকম বলা হতো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আমার বাড়িতে সমস্ত মানুষ আসে, আমার বাড়িতে এসে সবাই থাকতে পারে। এখন কিচ্ছু হয় না আমার বাড়িতে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে মৃত্যু মিছিলটা যেটা শুরু হয়েছিল, এটাকে মৃত্যু মিছিলই তো বলা চলে, যে পরপর পরপর যে মৃত্যুগুলো হয়েছিল, এটার কোনো কারণ জানা গেছে যে এটা কি জন্য এরকম ভাবে মৃত্যু মিছিলটা শুরু হয়েছিল? সত্যি বলতে কারণ আমাদের এখনো পর্যন্ত আছে না। কারণ যদি ধরি, সব থেকে ফার্স্ট হচ্ছে অনুর গলায় দড়ি। কি জন্য দিল অনু গলায় দড়ি, সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। না অনু কোনো সুইসাইড নোট লিখেছে, না কিছু, কোনো কিছুই লিখেনি, আমরা জানি না। অনু মারা যাওয়ার পর থেকে মৃত্যু মিছিলের আরম্ভ হয়। বুঝতে পারছি। এটা এমনই একটা ঘটনা, আমার কোনো ভাষা নেই, মানে আমি জানি না কি করে তোমাকে মানে আমি কিছু বলবো, বা কোনো মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। যাই হোক, আর ভাবতাম পরিবারের সাথে বসে তাদের অবস্থা, সবাই কিন্তু একটা করেই সন্তান। মানে অনুর ভাই ছিল, ভাই ছিল না, সাগরিকার ভাই ছিল, এইরকম সব। মানে কেউ হয়তো বাড়ির একমাত্র মেয়ে, কেউ বাড়ির একমাত্র ছেলে। তো এখন বেঁচে থাকার মধ্যে আমরা চারজন আছি, যেমন তিনজনের বিয়ে হয়ে যাচ্ছে। আমি এখন আমার হ্যাপি হ্যাপি আছি, আমি বলবো আমি হ্যাপি আছি। তার কারণ সত্যি কথা বলতে, বিশ্বাস করো, এখনো পর্যন্ত তার বাবা মায়ের দায়িত্ব আমার, মানে তার বাবা মা করবো না, আমার বাবা মাই করবে। আমি যতটা মানে ছেলে হিসেবে করা দরকার একটু করি। আর আমি আমার পাস্ট
এখনো পর্যন্ত আমাকে বলা হয়েছে যে খুলে যাও, আচ্ছা চলে যেতে বলো, বাট আমি পারি না বলতে। আমাকে মনে হয় যে না, আরেকটু বেশিক্ষণ থাকুক না। যখন কথা বলি মানে এরকমও হয়েছে, আমি শোতে গেছি, শোতে গিয়ে কিছু একটা ঘটনা ঘটেছে। মানে যারা আমার সাথে শো করে, কোন একদিন আমি আমার দিদিকে সাথে নিয়ে তোমার সাথে পরের গল্পটা বলবো, মানে রাজস্থানে আমার সাথে একটা গল্প এরকম হয়েছে। মানে ওরা দেখতে পাচ্ছে আমি শুয়ে আছি চোখ বন্ধ, আমার হাতটা মানে আমি কারোর হাত ধরে আছি এইরকম পজিশনে আছে, আমি কনভারসেশন করছি। একটা রুমের মধ্যে আমরা 6 জন ছিলাম, 5 জন বসে বসে পুরোটা শুনেছে। আমি রাত্রবেলা কনভারসেশন করছি আমার গার্লফ্রেন্ডের সাথে, এরকম এরকম এরকম, আচ্ছা এই জায়গাটা ভালো না, আর এদেরকে নিয়ে বেরিয়ে চলে যেতে হবে, না হলে এরা মারা যাবে। এইরকম কনভারসেশন রাত্রেবেলা চলছিল। ও না আমাকে মানে বলে দেয় যে এইটা তোমার জন্য সেফ না, এটা তোমার সারাউন্ডিং যে মানুষগুলো আছে তাদের জন্য সেফ না, তুমি এখান থেকে সরে যাও। এটাও আমাকে বলে দেয়, ও আমাকে সাবধান করে দেয়। আর আমি এখনো পর্যন্ত ওর সাবধানতা মেনে নিয়ে আমি চলি, এখনো পর্যন্ত আমি এগিয়ে যাই। ও যদি বলে যে ওইটা যেও না, তো আমি যাই না, আমি কথা বলি, লিটারালি আমি ওর সাথে কথা বলি, আমি যাই সেই জায়গায়, আমি যাই। আমাকে যদি বলা হয় যে মানে আমাদের তো অডিশন দিতে হয়, অডিশন দিয়ে কাজ করতে হয়, আমাকে যদি বলা হয় যে ওই অডিশনটা তোমার জন্য নয়, তুমি ভাবে না, আমি যাই না। যেটা খুব ভালো অপরচুনিটি বলবো আমাকে। বুঝতে পারছি। যাই হোক প্রেম, আমি তোমার সাথে পরের ঘটনাগুলো নিশ্চয়ই শুনতে চাইবো। তো আজকের মতো শেষ করছি এখানে রেকর্ডিংটা। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা কথা ছিল, আমি রেকর্ডিংটার পরে আমি তোমাকে একটা কল ব্যাক করছি, একটা কথা বলার আছে তোমার সাথে। ওকে। এটাই ছিল আজকের পডকাস্ট। এইরকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। টিল দেন, টিউন ইন,